2015 সালের 28 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র হিসেবে নির্বাচিত হন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর এবং দক্ষিণ দুভাগে বিভাজিত করার পর সাঈদ খোকন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। 2015 সালের 6 মে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, আর ঠিক দুদিন পরেই তার দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তি হবে। নগরবাসীর জন্য এই 2 বছরে তিনি কি করতে পেরেছেন? আমাদের প্রিয় রাজধানী ঢাকা কি হতে পেরেছে তিলোত্তমা ঢাকা, নাকি ভাগাড়ে পরিণত হচ্ছে আমাদের এই প্রিয় শহর? এই নিয়ে আজকে আমাদের গণতন্ত্র এবং আমাদের সাথে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আছেন, ঢাকা মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং আমাদের সাথে আরও যারা আছেন দর্শক পরিচয় করিয়ে দিচ্ছে। এবং আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সহসভাপতি বাপা, আছেন জাহিদ হোসেন অভিনয় শিল্পী, আছেন ডক্টর নাজনীন আহমেদ সিনিয়র রিসার্চ ফেলো BIDS, আছেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ নগর পরিকল্পনাবিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, আছেন বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের সবার কাছ থেকে শুনবো যে আসলে দক্ষিণের মেয়র আমাদের রাজধানী ঢাকাকে, দক্ষিণ অংশকে অন্তত তিলোত্তমাতে পরিণত করতে পেরেছেন নাকি ভাগাড়ে পরিণত হচ্ছে, যেটি আমরা প্রতি মুহূর্তে সমালোচনা করি। কিন্তু ঠিক সমালোচনা করার জন্য নয়, আসলে আমরা চাই, সবাই মিলেই চাই আমাদের ঢাকা শহরের উন্নয়ন। এই 2 বছর, প্রথম বছরে আপনারা বলেছিলেন যে একটা বছর আসলে সময় না, দেখতে দেখতেই পার হয়ে যায়, কিন্তু 2 বছর এভাবে আস্তে আস্তে অনেক সময় পার হয়ে যাবে, 2 বছরও কম সময় না। এই 2 বছরে কি করতে পেরেছেন? আপনারা অনেকগুলো সমস্যাকে চিহ্নিত করেছেন, সেই সমস্যাগুলোর কি কোনো বাস্তবায়ন ঘটাতে পেরেছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর মাত্র 2 দিন পর আমাদের 2 বছর পূর্তি হতে যাচ্ছে। 2 বছর একটি শহর, আমাদের ঢাকা শহর অনেকে বলে থাকেন 400 বছরের পুরনো একটি শহর, বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছিল। আবার অনেকেই বলেন 700, 400 হোক কিংবা 700 হোক, যেটাই হোক, ঢাকা শহর আমাদের অত্যন্ত প্রিয়। আমাদের আবেগ জড়িয়ে আছে, আমাদের স্মৃতি জড়িয়ে আছে, আমাদের ভালোবাসা, আমাদের বন্ধনে জড়িয়ে থাকা একটি শহর প্রিয় ঢাকা। যদি 400 বছরের প্রেক্ষাপটে আমরা তুলনা করি, সময়ের বিবর্তনে একটা শহর যে রূপ লাভ করে, সেটার দিক থেকে যদি আপনি বিবেচনা করেন 2 বছর একটা বেশি সময় নয়। তবে একটা শহরের নির্বাচিত মেয়রের দায়িত্ব 5 বছর, সেই দিক থেকে বিবেচনা করলে 2 বছর অনেক বেশি সময় না হলেও একটা সূচনা করবার জন্য এই সময়টা যথেষ্ট বলবো না, কিংবা কমও বলবো না। একটা প্রয়োজনীয় সংখ্যক সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, অলমোস্ট 40% টাইম, টোটাল টাইমের 40%। আমি নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং ডে 1 থেকে আমি চেষ্টা করছি আমার সেই প্রতিশ্রুতিগুলো পালন করবার জন্য। আমি এই 2 বছরে আমি বলবো, আমি দাবি করব, আমার দাবি কতটা যৌক্তিক কিংবা অযৌক্তিক, কতটা অর্জন করতে পেরেছি, সফল হয়েছি কিংবা সংকট রয়েছে, সেটার বিবেচনাটা আমাদের শহরের জনগণ করবেন এবং তাদের মূল্যায়নটা চূড়ান্ত। এই 2 বছর আমি মৌলিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই মৌলিক বিষয়গুলোর কম করে হলেও 80 থেকে 85% সমাধান করতে সমর্থ হয়েছে বলে এটা আমার দাবি। নগরবাসীর কাছে কি দৃশ্যমানে যে 80-85% অবশ্যই দৃশ্যমান হবে, কারণ আমি যখন দায়িত্বভার গ্রহণ করি, এই শহরের অধিকাংশ রাস্তাঘাট ভাঙাচোরা ছিল। এই 2 বছরে আমি 215 কিলোমিটার রাস্তা আমরা রিপেয়ার করেছি। 300টি রাস্তা আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইতিমধ্যে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। 2টি স্পট আমি বলি, সায়দাবাদ যাত্রাবাড়ি চৌরাস্তা ত্রিমুখী রাস্তা, এটার কাজ চলমান রয়েছে। আমরা 2 মাস আগেই রাস্তাটাকে ধরতে পেরেছি। এই রাস্তাটি 5 থেকে 7 বছর যাবৎ ভাঙাচোরা অবস্থায় আছে। এই রাস্তার জন্য অর্থের প্রয়োজন ছিল, আমাদের অর্থের সীমাবদ্ধতা ছিল। একনিক থেকে আমরা একটা প্রকল্প নিয়ে 137 কোটি টাকা অনুমোদন করি, আমরা 2 মাস হয়েছে এখানে কাজ শুরু করেছি। এই রাস্তাটুকু এখনও আপনার আন্ডার কনস্ট্রাকশন। মালিবাগ মৌচাক এলাকার মধ্যে ব্রিজ ফ্লাইওভার নির্মাণ চলছে, LGED কাজটা করছে, অন টাইমে সেটা শেষ হয়নি, এখনও অনগোয়িং আছে। আমাদের নর্দমার কাজ চলছে, এই এলাকাটুকু ভাঙাচোরা রয়েছে। এছাড়া আপনি 5 থেকে 7% হবে টোটাল আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় হয়তো বা হতে পারে। অবশ্যই আমি জনগণের সামনে এই টিভিতে লাইভ আমি আনসার করব। আমরা চেষ্টা করব যে লাইভ প্রশ্ন নেওয়ার জন্য। আপনি 80%-এর বেশি
রাস্তা 20%-এর বেশি রাস্তা ভাঙাচোরা আমার দক্ষিণ সিটি কর্পোরেশনে মালিবাগের যে রাস্তাটা দেখাতে সেটা তো পারবেন না। দক্ষিণের মধ্যে না মেয়র সাহেব? মালিবাগটা উত্তর এবং দক্ষিণ এটার মাঝামাঝি। আমি বলেছি এখানে কনস্ট্রাকশন চলছে, ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, এখানে সমস্যা আছে। মগবাজার সায়দাবাদের মধ্যে আপনার সেখানে আমাদের কাজ চলছে। এই দুটো মেজর পয়েন্ট আমাদের। এছাড়া কিছু অলিগলি থাকতে পারে কিছু জায়গাতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 80% রাস্তা ইউজেবল অ্যাট দ্য মোমেন্ট। আমি বলছি আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি আমাদের স্ট্রিট লাইটগুলো 10 থেকে 15%ও চলতো না, নট ইভেন 10 to 15। এখন এলইডি করছেন। এলইডি 70% অলরেডি আমি কমপ্লিট করেছি। 70% আপনারা যান, আপনি পুরনো ঢাকা যান, মগবাজার ফ্লাইওভার থেকে আপনি নামা শুরু করেন, আপনি সোনারগাঁও হোটেল থেকে শুরু করেন, দেখেন একটা আলোকিত ঢাকা দক্ষিণ। এটা আমি এখানে বসে কথা বলছি না, আপনি যান সেখানে, আপনি গিয়ে 37,000 দেখেন। বোধহয় এলইডি লাইট আপনি লাগিয়েছেন আপনি বোধহয়। যাবেন সেখানে আমাদের টোটাল 37,240টি লাইটের প্রয়োজন। অলরেডি সেখানে 22 থেকে 25,000 লাইট আমি কমপ্লিট করেছি, অর্থাৎ 70%। জুলাই নাগাদ, জুন নাগাদ ইনশাল্লাহ 100% এলইডি চলে আসবে। সেখানে যে রাস্তাতে আমাদের মা বোনদের যে নিরাপত্তাহীনতা ছিল, রাস্তায় ছিনতাই হতো, বিভিন্ন অপরাধ সংগঠিত হতো, সেটা উল্লেখযোগ্য হারে নেমে কিছু এসেছে। কিছু জোন তো এখনো রয়ে গেছে ভয়াবহ। অফকোর্স আমি বলছি 30% একটা শহরের এন্টায়ার শহরের আপনার স্ট্রিট লাইট আপনার ট্রান্সফর্ম করা ব্যাপারটা একেবারে চারটিখানি বিষয়। আমি আপনার না। কথা শুনবো, কিন্তু কথার মাঝখানে শুধু একটা প্রশ্ন করতে যাচ্ছি। আপনি বলছেন যে ছিনতাইও সহনীয় পর্যায়ে চলে এসেছে, এগুলো তো আসলে সহনীয় আমি বলিনি, আমি বলেছি আগের তুলনায় উল্লেখযোগ্য অংশ কমে এসেছে। আপনি যদি এগুলো আপনার তো বিভিন্ন থানাগুলোর প্রতিষ্ঠানের ডেটাগুলো নেন অধীনে আপনি রয়েছে। অবশ্যই সেটা দেখতে তার মানে পাবেন। এই প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করতে পারছেন আপনি? সমন্বয়ের যে ব্যাপারটা রয়েছে, সমন্বয়ের আমাদের দুর্বলতা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সমন্বয় করবার জন্য একটা পরিপত্র জারি করেছেন, সেই পরিপত্র অনুযায়ী আমরা সমন্বয়ের কাজগুলো শুরু করছি। তবে দুর্বলতাটা যে একেবারে কেটে গেছে এই দাবি আমি করব না। একটা দীর্ঘদিনের সমন্বয়হীনতার একটা বিষয় ছিল, সেটাকে কাটিয়ে উঠতে সত্যিকারভাবে কিছুটা সময় লাগবে। সূচনাটুকু আমরা কিন্তু করেছি, আপনি হকার সূচনাটুকু করেছি। উচ্ছেদের জন্য কাজ করছেন এবং অনেকেই এই প্রসঙ্গে বলে থাকেন যে এটা খুব ভালো উদ্যোগ এবং এটা দীর্ঘমেয়াদী উদ্যোগ, কিন্তু হকার উচ্ছেদের যে চেষ্টাটি আপনি করেছেন সেটি আসলে এখন পর্যন্ত সফল হওয়া সম্ভব হয়নি। এটা কোনো ক্রমেই আপনি আমাকে, আপনার দাবি তো প্রশ্নই ওঠে না। আমি বলেছি আমাদের রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান মতিঝিল এলাকা, এই এলাকায় কর্মদিবসে আমরা ফুটপাত এবং রাজপথ উন্মুক্ত রাখব টানা 3 মাসের বেশি সময়। টানা 3 মাসের বেশি সময় আমরা এখানে ইভিকশন করেছি। এখন রাজপথ এবং ফুটপাত মুক্ত রয়েছে। আপনি 26শে এপ্রিলের দৈনিক প্রথম আলোতে দেখবেন, আপনার যে চিত্র এসেছে তাদের সচিত্র প্রতিবেদন আপনারা দেখতে পাবেন। হকারদেরকে আমরা বলেছি অফিস আওয়ারে তারা বসবে না, তারা ঠিক সেই সময় বসছে। সকালে রাজপথ ফুটপাত জনগণের দখলে আছে। এবং কিছুদিন পূর্বে আমরা নিউ মার্কেট এলাকা ধানমন্ডি 27 থেকে আজকে আপনি যদি যান, আপনি এখনো যদি যান, এখন তো অবশ্য সময় হয়ে গেছে, 8টা বেজে গেছে, কালকে যদি যান আপনি ধানমন্ডি 27 থেকে নিউ মার্কেট নীলক্ষেত এই এলাকা থেকে আমরা হকার মুক্ত করতে সক্ষম হয়েছি, যেটা অত্যন্ত কঠিন ছিল। ইয়েস, অফকোর্স অত্যন্ত কঠিন। এখানে শত শত কোটি টাকার চাঁদার একটা বিষয় ছিল। এখানে প্রকাশ্যে আমাদের অনেক আপনার জনপ্রতিনিধি থেকে নিয়ে শুরু করে অনেকেই আপনার এটাকে বিশৃঙ্খল করবার জন্য পুনর্বাসনের বিষয় অবশ্যই আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এই হকারদের বলেছি যারা পেশার পরিবর্তন করতে চান তাদেরকে সরকারের কোনো প্রকল্পে আমরা শ্রমিক হিসেবে নিয়োজিত করতে পারি, কিংবা যদি কেউ বিদেশে যেতে চান, ইতিমধ্যে আমরা বৈঠক করেছি, শ্রমিক হিসেবে সেখানে নিয়োজিত করতে পারি। বাট নাইট মার্কেট, হলিডে মার্কেট আমরা চালু করেছি। তারপর যদি কেউ চান তাদের বিষয়ে অবশ্যই আমরা চালু করতে চেষ্টা করবেন। কি নাইট মার্কেট অলরেডি চালু আছে। আপনি গুলিস্তানে এখন আপনি রাত 12টা পর্যন্ত সেখানে চলছে ব্যবসা, এবং খুব জমজমাট ব্যবসা চলছে। আপনার ক্যামেরাম্যান এখন পাঠিয়ে দেন, আমাদেরকে লাইভে দেখান, এক্ষুনি আপনি দেখতে পাবেন। ট্যানারিগুলো বোধহয় অনেকখানি সরিয়ে নেওয়া হয়েছে। ট্যানারি কারখানাটা এটা মূলতভাবে শিল্প মন্ত্রণালয় আপনার স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আপনার যোগাযোগ করে আমরা করছে ট্যানারি বিষয়টা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরাসরি আমরা এই ব্যাপারে তেমন কিছু করার সুযোগ হোক কিংবা আপনার কোনো কার্যক্রমে অংশ হোক সেটা না, এটা মূল দায়িত্ব পালন করছে শিল্প মন্ত্রণালয়। আর পুরনো ঢাকার কিছু কেমিক্যাল গোডাউনগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যে আপনার অভিযান পরিচালনা করেছি। এফবিসিসিআই এর যিনি সভাপতি ছিলেন তিনি আমাকে
ওভার টেলিফোনে কথা বলেছেন যে আমরা বসে আরেকটু অর্গানাইজভাবে করতে পারি কিনা, এটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কেমিক্যাল বিভিন্ন ধরন রয়েছে, কিছু আছে এক্সপ্লোসিভ, কিছু আছে আবার সেরকমভাবে আপনার ফ্লেমেবল না। তো তারা আমাদের সঙ্গে একটা মিটিং করে তাদের প্রতিনিধি সহ অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা স্লো হয়ে আপনার মিটিংটা শেষ করে আবার শুরু করব। আজকেও আমরা সেখানে আপনার পুরনো ঢাকা যে সমস্ত কেমিক্যাল কারখানা, বিশেষ করে বেশ কিছু আপনার জুতোর কারখানা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের স্প্রে করা হয়, যেগুলো আপনার আমাদের বাচ্চাদের লাংকের জন্য ভালো নয়, সেখানে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি। আপনি ভাঙা রাস্তার ক্ষেত্রে বলেছেন বা এসে 70% কাজ সম্পূর্ণ করতে পেরেছেন বলে আপনি দাবি করছেন। জলাবদ্ধতার ক্ষেত্রে আসলে কি করা গেছে? জলাবদ্ধতা আমি 322 কিলোমিটার নর্দমা পরিষ্কার করেছি, 240 কিলোমিটার নর্দমা নতুন করে করেছি। আমরা দেখলাম যে কি বেহাল আপনি অবস্থা। বলবেন আপনার সেটা সেই মগবাজার মালিবাগ। এখানে যদি বলেন আমি এখানে আত্মসমর্পণ করছি, এখানে কিন্তু এটাকে যদি আমরা রাস্তা বলি, রাস্তা বলতে পারেন, যদি বলেন এটা কনস্ট্রাকশন ইয়ার্ড তাহলে সেটাও বলতে পারেন। একটা কনস্ট্রাকশন ইয়ার্ডে কিন্তু আপনার এই ধরনের জিনিস হতে পারে। এটা কমপ্লিট হওয়া পর্যন্ত ছাড়া আপনি মানে দক্ষিণকে, ঢাকা দক্ষিণের যে জলাবদ্ধতা আমাদের পুরনো শহরে কিছু জায়গায় আপনার বেশ কিছু জায়গাতে জলাবদ্ধতা ছিল। শুধুমাত্র আমি নাজিমুদ্দিন রোড এলাকা এখানে 50-60 বছর যাবৎ একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এই রাস্তার কাজটুকু আমি শুরু করতে পারিনি। শান্তিনগরের কাজ আমি সম্পন্ন করেছি, মালিবাগের কাজ অনগোয়িং। আপনি অগাস্ট মাসে যদি একটা বৃষ্টি হয় আমি বলতে পারবো ইয়েস আমি কমপ্লিট করেছি, এবং আমি দাবি করে বলতে পারি এখান থেকে বৃষ্টি একেবারে 80 মিলিমিটার বৃষ্টি হলে আমি পারফেক্টলি বলতে পারবো ইয়েস এটা কমপ্লিট হয়েছে। তবে আমি বলতে পারি অবশ্যই শান্তিনগর এলাকায় আসন্ন বর্ষা মৌসুমে আপনি জলাবদ্ধতা দেখবেন। আজকে অনুষ্ঠানের মধ্যে আমি বলে গেলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনার কাছে আমার আল্লাহর ইচ্ছার উপর ছাড়লে চলবে না, আমরা মেয়রের হাতে ছেড়ে দিয়েছি। আমি কাজ করেছি, আমি আপনার কাছে আবারও আসবো, আমার বাকি অতিথিদের কাছে যাব। মোবাশির হোসেন, উনি অনেকগুলো আমাদের পরিকল্পনার কথা বলেছেন, যে পরিকল্পনাগুলো উনি বাস্তবায়ন করেছেন উনি বলছেন, আপনি কি দেখেছেন আসলে? আমি একটু প্রথমে বলতে চাই যে দুই মেয়র জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগেরই ক্ষমতা তাদের নাই। হ্যাঁ, আপনি বলছিলেন আমাদের মেয়রদের হাত পা বাঁধা। অ্যাকচুয়ালি হাত পা বাঁধা। ইভেন ঢাকা শহরের বাইরে মফস্বলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবের যে ক্ষমতা আছে, আমার মেয়র সাহেবের কিন্তু বাস্তবে সে ক্ষমতা নাই। এটা প্রথমে জানতে হবে। আরেকটা জিনিস সবাইকে জানতে হবে, যেটা আমি বারবার বলি, একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে চাইলেই মেজরিটি এমপি সাহেবরা সরিয়ে দিতে পারেন। মেয়রকে সরাতে হলে তাকে গুলি করে মারতে হবে অথবা তাকে পাগল ডিক্লেয়ার করতে হবে। আমি একদম স্ট্রেট হয়ে কথাগুলি বলছি। এবং ঢাকা শহরের মেয়ররা 16 জন এমপির এলাকার ভোটে নির্বাচিত। এই কথাগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে। ক্ষমতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাহীন মানুষ হলো ঢাকা। কিন্তু ওনারা তো, আমাদের এই মেয়ররা তো ক্ষমতাসীন দলেরই সমর্থিত প্রার্থী। ভাইরে, ক্ষমতাসীন দলের তো বহু লোক চুরি ডাকাতিও করছে, তাহলে সেটাও কি উনি করবে? এটা কোনো যুক্তি না। আমরা আমি প্রথমে আসতে চাই, জনপ্রতিনিধি হিসাবে মানুষ চিন্তা করেছে। আমরা বারবার সরকার থেকে আরম্ভ করে সবাই বলছে নগর পিতা। আরে এমন পিতা যাকে কোনো কিছু করার ক্ষমতা দেওয়া হয় নাই। আমি ব্যাখ্যা এইভাবে করি, বাস্তবে মেয়রকে ক্ষমতা দেওয়া হয়েছে দুইটি, একেবারে খুব সহজ সরল ভাষায়। ট্যাক্সগুলি কালেকশন করবেন আর ঝাড়ুদার হিসাবে কাজ করবেন, বাকিগুলি ওনার নৈতিক শক্তির উপরে নির্ভর করে। যে কাজটা কি করতে পেরেছেন? চেষ্টা করছেন, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ড্রেনগুলি ক্লিন করা। বাস্তবে উনি এতক্ষণ ধরে যেগুলি বললেন বেশিরভাগই হলো ঝাড়ুদারের কাজ আর রিপেয়ারের কাজ। এখন আসা যাক, আমি এখন বলতে চাই কেন ওনার বাবা একটি কাজ শুরু করতে চেয়েছিলেন, পারেন নাই। কিন্তু আমরা চাই সেটা সমাধান করতে। পৃথিবীতে কোনো সিটি কর্পোরেশন খুঁজে পাওয়া যাবে না যে সিটি কর্পোরেশনের হাতে ক্ষমতাহীন। কত করুণ ভাবে দুই মেয়র সাহেব, আমাদেরকে 100টা পুলিশ কি দেওয়া যায় না? আমি আনিসুল্লাহকে ঝগড়া করে বললাম কেন সমস্ত পুলিশ চাওয়া হয়নি ঢাকা শহরের। কত বড় দুঃখজনক ঘটনা। ওনার ক্ষমতা আছে, একজন পুলিশ ওনার সামনে যদি ঘুষ খায় উনি তার চাকরি খেতে পারবেন? আরে ওনারই চাকরি নিয়ে টানাটানি বাঁধবে। জনগণের প্রতিনিধি পুলিশ অন্যায় করবে, পুলিশ কাজ করবে না, আর অন্যায় তো প্রতিনিয়ত করছে। সিটি কর্পোরেশন থেকে সিগন্যাল লাইট দেওয়া হয়েছে, টাইমার দেওয়া হয়েছে, পুলিশ স্ট্রেট হয়ে বলে দিয়েছে আমরা এটা মানি না। কিছু করতে পেরেছেন? পারেন নাই। অজস্র টাকা খরচ হয়, পারেন নাই। এই জিনিসগুলি সমাধানের রাস্তা আছে। আমি মফস্বলের
চেয়ারম্যানের সম্পর্কে যেটা বলতে চাই, হি হ্যাজ দ্য রাইট টু গিভ দ্য ওয়াটার কানেকশন। বিল্ডিং প্ল্যান পাস করে মফস্বলের চেয়ারম্যান, ওনার ক্ষমতা আছে ঢাকা শহরের কোনো বিল্ডিং এর প্ল্যান পাস করানো? নাই। এখন আসা যাক, এই যে মালিবাগ শান্তিনগর নিয়ে কথা হলো, এটা যারাই কাজটি করছে, যে প্রতিষ্ঠান কাজ করছে, সেখানে ওনাদেরকে হস্তান্তর করতে হয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, আমরা যদি আজকে ওই ফ্লাইওভারের টেন্ডার ডকুমেন্টটি বের করি, কন্ডিশন অফ কন্ট্রাক্ট বের করি, পরিষ্কার লেখা আছে, আমি একদম জোর গলায় বলছি, পরিষ্কার লেখা আছে নিচের রাস্তাগুলি চলাচলের উপযুক্ত রাখতে হবে প্রতিনিয়ত। কিন্তু দুরবস্থাটা কি? কোনো রাস্তাই নাই। তাহলে এই লোকটি বিল পায় কেমন করে? আমার প্রশ্নটা হচ্ছে এই, কারণ কন্ডিশনে লেখা আছে এই কাজ করলে পারে তুমি বিল পাবা, তাহলে এই কাজই করে নেয়, তাকে তো একটি পয়সাও বিল দেওয়ার কথা না, কেন পায়, কিভাবে পায়? এখন কিন্তু ঠিকাদারদের এই কাজের দায়িত্বগুলো তো সিটি কর্পোরেশনই নো, এইখানে আরে আমি আসতেছি, পৃথিবীতে ঢাকা শহর হলো একমাত্র শহর যে শহরে 3টি প্রতিষ্ঠান ফ্লাইওভার বানাচ্ছে। শুধু বানাচ্ছে না, এক ফ্লোর যখন একটা প্রতিষ্ঠান যখন বানায় বা এক মন্ত্রণালয় যখন বানায়, একেবারে গোপন করে রাখে, জানে আর কোনো মন্ত্রণালয় জানতে না পারে, যদি এটা টেনে নিয়ে যায়। কারণ এই ফ্লাইওভার বানানোর সাথে ওই মন্ত্রণালয়ের কমিশনের একটা ভাগাভাগি আছে, অন্য মন্ত্রণালয় যদি জানতে না পারে। এখন আমি হিসাব দেই, এলজিডি বানাচ্ছে, এলজিডির প্রধান দায়িত্ব ঢাকা শহরের বাইরে মফস্বলে কাজ করা, রুরাল এরিয়ায়, কিন্তু ওনারা বিগেস্ট ফ্লাইওভার বানাচ্ছেন। কি অদ্ভুত! রাজুক রেগুলেটরি বডি, ওনাকে যখনই বলা হয় আপনি বিল্ডিং রেগুলেট করেন না কেন, আনঅথরাইজড বিল্ডিং হচ্ছে, উই ডোন্ট হ্যাভ এনি ম্যান পাওয়ার। আমি জিজ্ঞেস করেছি, ভাই আপনারা তখন ফ্লাইওভারের সময় লেখেন নাই কেন যে আমরা ফ্লাইওভার বানাতে পারবো না, আমাদের লোক নাই, জমির ব্যবসা করতে পারবো না, আমাদের লোক নাই? ওই দুইটার ব্যাপারে ওনাদের কিন্তু লোকের অভাব হয় না। যখনই আসল কাজটি করতে বলা হয় তখন লোকের অভাব। এই যে অদ্ভুত ঘটনা। আর একটি জায়গায় আমি এখন বলবো, ঢাকা শহরে প্রায় 54টি প্রতিষ্ঠান কাজ করে, 60টি মন্ত্রণালয়ের বইয়ের কাগজ যদি আপনারা খোলেন, অদ্ভুত একটি জিনিস দেখতে পাবেন। প্রত্যেক মন্ত্রণালয়ের বইয়ের এক জায়গায় লেখা আছে, যেখানে যাহাই থাকুক না কেন তোমারটাই সবার উপরে কাজ করবে। 7 মন্ত্রণালয় মনে করে আই এম অল ইন অল ঢাকা শহরে। এবং আমার অভিজ্ঞতা আছে, আমি এই নগর সরকার নিয়ে কথা বলি, আমাকে অনেক মন্ত্রী বলে আপনি মেয়রকে খেপাচ্ছেন কেন? ওনারা চান ঢাকা শহরে ওনাদের ক্ষমতা যেন মেয়রের হাতে চলে না যায়, কিন্তু মেয়রের ক্ষমতা সম্পর্কে ওনারা জানতে চায় না। আমি আপনাকে আজকে এখানে পাবলিকলি একটি তথ্য দেই। আই হ্যাড দ্য অপরচুনিটি টু টক উইথ দ্য কুয়ালালামপুরের মেয়রের সাথে, এরকম চা খেতে খেতে গপ্প করছিলাম। হঠাৎ সে বলে কি, অবশ্যই তুমি কি জানো প্রধানমন্ত্রী কখন কোন রাস্তা দিয়ে যাবে উনি সিদ্ধান্ত নিতে পারেন, আই টেক দ্য ডিসিশন। আমি মানে তুমি কি বলছো? বলে আমার জনগণের কষ্ট কোন রাস্তা দিয়ে গেলে কম হবে, আই টেক দ্য ডিসিশন। দিস ইজ মেয়র। আমার প্রশ্ন আরেকটি, যদি রেলওয়ের পুলিশ থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকতে পারে, নদীর পুলিশ থাকতে পারে, তো মেয়রের পুলিশ নাই কেন? আমাকে এটার উত্তর কে দেবে? আমি আপনার কাছে আবার আসবো এবং এই প্রশ্ন নিয়ে আমি মেয়র সাইদ খোকনের কাছে যাব যে মেয়রের পুলিশের ব্যাপারে তারা কি করতে যাচ্ছেন, কিন্তু বদিউল আলম মজুমদার কি বলবেন? অনেক ধন্যবাদ। আমি আমাদের মেয়র মহোদয়কে তার 2 বছর পূর্তি উপলক্ষে আমি ভুলে গেছিলাম অভিনন্দন জানাতে। শেষে জানালেও চলবে আমাদের। তো আমি মনে করি ওনারা যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিলেন, ওনারা চেষ্টা করছেন, আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমি 2 মেয়রের কথাই বলবো, আন্তরিকভাবে চেষ্টা করছেন। আর মহাশয় ভাইয়ের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, ওনাদেরকে এমন বিষয়ের জন্য দায়ী করা উচিত নয় যে এই বিষয়ে তাদের কোনো ক্ষমতা নেই। এবং আমাদের এগুলো অনেকগুলো অসঙ্গতি আছে, অনেকগুলো স্ট্রাকচার কাঠামোগত সমস্যা আছে। বদিউল আলম মজুমদার, ব্যাপারটা দায়ী করার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের ঢাকা শহরকে সুন্দর হিসেবে দেখতে এবং চাই। তাকে পিতা হিসেবে করা যায়। আমরা তো ওনাকে নগর পিতা, ওনাদেরকে নগর পিতা বলি। নগরের দায়িত্ব পালন করবেন ওনারা, নগরকে বিন্যস্ত করবেন, নগরকে বাসোপযোগী করবেন। কিন্তু ওনাদের যদি ক্ষমতা সীমিত হয়, ওনাদের সে যে এখানে কর্তৃত্ব দরকার, যে এইরকম ক্ষমতা তাদের থাকা দরকার, সেটা যদি না থাকে তাহলে আমরা চাইলেও একটা আকাশকুসুম কল্পনা হবে। আর এটা হলো স্থানীয় সরকার, আমরা নগর হলো একটা স্থানীয় সরকার। তো স্থানীয় সরকারের উদ্দেশ্যটা কি? আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিস শাহাবুদ্দিনের আমলে ওনারা একটা রায় লিখেছেন, কুদ্রুত জালাহি পনির মামলার রায়।
ওতে বলেছেন যে যে লোকাল গভর্নমেন্ট ইজ মেন্ট ফর ম্যানেজমেন্ট অফ লোকাল অ্যাফেয়ার্স বাই লোকাল ইলেক্টেড পারসনস। তো এবং এই লোকাল গভর্নমেন্টের পিছনে একটা তত্ত্ব কাজ করে, এটাকে বলে সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। এটার উদ্দেশ্য হলো, তার মূল কথা হলো যেখানে সমস্যা সেখানে সমাধান, যেখানে এবং সেখানে যদি সমাধান করা না যায় তার উপরের স্তরে, এবং সেখানেও যদি সমাধান করা না যায় তার উপরের স্তরে। তো আমরা এই প্রিন্সিপাল যদি কাজে লাগাই, এই তত্ত্ব যদি কাজে লাগাই, তাহলে সবগুলো সমস্যা স্থানীয় এবং খুব সীমিত সমস্যায় কিন্তু ওই যে কেন্দ্রীয় সরকারের সেখানে সমাধান করতে পারে, যেমন বৈদেশিক বাণিজ্য, তারপরে প্রতিরক্ষা ইত্যাদি ইত্যাদি। তার মানে আমাদের স্থানীয় সরকারগুলো হওয়া উচিত অসীম ক্ষমতাধর, সব ক্ষমতা তাদেরই, কারণ সমস্যা সেখানে, সমাধানও সেখানে উচিত, সেখানে সম্পদ দেওয়া উচিত, সেখানে কর্তৃত্ব দেওয়া উচিত। আসলে কিভাবে সম্ভব এই বাস্তবতা আমরা এক অর্থে ওই যে আমরা রূপক অর্থে বলতে পারি, আমরা ওনাদেরকে নামিয়ে দিয়েছি মুষ্টিযুদ্ধে, কিন্তু ওনাদের এক হাত বেঁধে গেছি পেছনে, কিংবা কোন কোন ক্ষেত্রে দুই হাতই বেঁধে রাখা হয়েছে। তাহলে আমরা আর প্রত্যাশা করি কেন? তবে না, ওটাই আমাদের অবাস্তব। তবে কতগুলো জিনিস আছে তো না করতে পারেন, উনি কতগুলো বিষয় বলছেন, আর কতগুলো বিষয় যেমন তারা এই নগরের নেতা, ওকে, অতএব তিনি এবং তিনি এই নগর ইয়েটাকে, যে এই নগরের অধীনে যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন এগুলোকে সঠিকভাবে পরিচালনা করছেন কিনা। যেমন এই নগর পরিচালনার ক্ষেত্রে তিনি সুশাসন প্রতিষ্ঠা করছেন না, স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং নগর সেটা কিভাবে সম্ভব ওনাদের কাছে? সেগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, যেগুলি ওনার অধীনে আছে, সেগুলো এই যে ঢাকা সিটি কর্পোরেশন যখন ওই যে বিভক্ত হওয়ার আগে বহু রকম কাহিনী আমরা শুনেছি। তো এখন যে তিনি এই নগরটাকে পরিচ্ছন্ন করতে পেরেছেন কিনা, সেটা একটা ওনার ইয়ার্ডস্টিক হওয়া উচিত, ওনার সাফল্যের মাপকাঠি হওয়া উচিত। তারপরে তিনি এই যে যতগুলো লোক আছে ওনার নেতৃত্বে, ওনার কর্তৃত্বে, এরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা, ইজ হি গেটিং দি বেস্ট আউট অফ দিস, মোস্ট এফিশিয়েন্ট এবং ইফেক্টিভভাবে তিনি করতে পারছেন কিনা। এবং শুধু তাই নয়, ওনাদের আরও ওই যে কয়েকটা ছিল, অঙ্গীকার ছিল, যেমন আমরা একটা মুখোমুখি অনুষ্ঠান করেছিলাম, যেমন ওনারা কতগুলো অঙ্গীকার করেছিলেন যে ওনারা ওই যে দুর্নীতিমুক্ত থাকবেন, স্বচ্ছ থাকবেন, দায়বদ্ধ থাকবেন। আমাদের মেয়রদের ব্যাপারে এখনো কিন্তু এই ধরনের অভিযোগ নাই যে ওনারা দুর্নীতিযুক্ত। প্রতিনিয়ত কিন্তু জনগণের সামনে যাচ্ছেন। আমি তো অভিযোগ করি নাই, আমি ওই কথাই বলতে চাই, আমরা যতটুকু জানি ওনার বিরুদ্ধে সেই অভিযোগ নেই, আমাদের দুই মেয়রের বিরুদ্ধে নেই, কিন্তু ওনারা স্বচ্ছতা, দায়বদ্ধতা প্রদর্শন করছেন কিনা। যেমন ওনারা, আমার যতটুকু মনে পড়ে, উনি লিখিতভাবে অঙ্গীকার করেছিলেন যে প্রতি বছর তিনি সম্পদের হিসাব দেবেন, তিনি জনগণের মুখোমুখি হবেন। এই কাজগুলো করলে ওই যে আমি কোনোভাবেই অভিযোগ করছি না যে উনি কোনো রকম অন্যায় কাজের সাথে যুক্ত, কিন্তু একটা স্বচ্ছতা, দায়বদ্ধতা, এই যে এগুলো করতে পারেন, প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা। আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় 2 বছরে যে উনি স্বচ্ছতা, দায়বদ্ধতার জায়গাটা প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা, আপনার কি মনে হয়? এগুলো আমরা দেখতে চাই। আমরা আপনার জবাবদিহিতার যে জায়গাটা নিশ্চিত করবার জন্য আমরা একটা অনুষ্ঠান করে থাকি। প্রতিটি পাড়া মহল্লা থেকে আমাদের সমস্ত সিটিজেন এক জায়গায় আসেন। আমরা সেটার নাম দিয়েছি এরকমটা যে জনপ্রতিনিধি, জনতার মুখোমুখি জনপ্রতিনিধি। প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আপনারা মাঝে মাঝেই দেখবেন সব শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হন, আপনারা তাদের সাথে যে কথা বলছেন একেবারে ওপেন সেখানে কথাবার্তা হয়, একেবারে খোলামেলা কথাবার্তা হয়। এবং এই কথাবার্তাগুলো আমাদের সাংবাদিক ভাইরা থাকেন, আপনাদের মিডিয়া সবাই থাকেন, এবং সেখানে ব্যাপক লোকের অংশগ্রহণ থাকে। তারা একেবারে উন্মুক্তভাবে তাদের মনের যে সমস্ত সমস্যার কথাগুলো বলেন। আমরা আমাদের বিভিন্ন এজেন্সি, যে সমস্ত প্রতিনিধি, তাদেরকে নিয়ে যাই, যে সমস্ত সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয়। নিয়মিতভাবে করছেন? এটা আমি নিয়মিতভাবে করে যাচ্ছি। মানে এটা কি 2 মাস অন্তর অন্তর এরকম কিছু? আমি চেষ্টা করি মাসে অন্ততপক্ষে 2-3টা না করতে পারলে মিনিমাম 2টো আমরা করার চেষ্টা করি। এই পর্যন্ত অ্যারাউন্ড আপনার 20টি ওয়ার্ড কিন্তু আমার অলরেডি কমপ্লিট করা হয়েছে, কম বেশি 20টি ওয়ার্ড আমি অলরেডি কমপ্লিট করেছি। এটা অনগোয়িং প্রসেস।
আমি আশা করি বাকি যেগুলো বাকি ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো শেষ করার পরে আবার আমরা শুরু করব শুরু থেকে। তবে এটা আমরা continue করি। আমরা খুশি হব, আমার যতটুকু মনে পড়ে উনি অঙ্গীকার করেছেন যে এবং শুধু তাই না, ওই যে আমি সম্পদের আমি হিসাব দেবেন, আপনার একটা স্বচ্ছ থাকবেন ইসে ওনারা। একটা পয়েন্ট আমি রেডিওতে আপনার সোমবার, আমি বিগত লাস্ট 2টি সোমবার কিংবা 3টি সোমবার বাদ যাবে, করতে পারিনি আমি দেশের বাইরে থাকার কারণে, প্রায় 8টি প্রোগ্রাম আমি করেছি সকাল 8টার সময় রেডিওতে লাইভ প্রোগ্রাম। যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি উত্তর আমরা সেখান আজকে থেকে আমরা জনগণের প্রশ্ন নিব, দিয়ে যাচ্ছি। কিন্তু উনি একটা সম্পদের হিসাব বিবরণীর একটা কথা বলেছেন। হ্যাঁ, যদি আপনার সুজন উদ্যোগ নেয় আমরা অবশ্যই দেবো, উই আর রেডি। আনুষ্ঠানিক আপনি বছরে বছরে ডেফিনেটলি, মানে এটা আমি কার কাছে দেব সেটা একটা বিষয় আপনি হচ্ছে। প্রকাশ করে দেবেন। হ্যাঁ, আপনি মানে আমি প্রকাশ কার কাছে করে সংবাদ প্রকাশ সম্মেলন করব? করে প্রকাশ করে দেবেন। সাংবাদিকের নগর পিতা আপনি হিসেবে। কল দিতে পারেন, আমরা আসতে পারি, কোনো সমস্যা নেই, ওয়াই নট। আর আরেকটা যে জিনিস, এবং আমি কোনোভাবেই ওই যে এই অভিযোগ করছি না যে অস্বচ্ছতার, কিন্তু আমরা এগুলো দেখতে চাই। মানে না, আমরা এগুলো আরো শুরু further করছি, দেখতে চাই। এটার effect আমি একটা আরো বিরতি কিছু নিব। আমরা কিছু না, আমি সৃজনশীলতা, ছোট্ট আমি একটা একটুখানি, উদাহরণ দিই। ওনার একটা কথা বলি। আমার সৌভাগ্য হয়েছে ওনার এই জবাবদিহি অনুষ্ঠানে যাওয়ার। হ্যাঁ, আপনিও তো ছিলেন আমি অনুষ্ঠানে। এখানে আমি যে জিনিসটি দেখার জন্য বিশেষভাবে ছিলাম, ওনার সাথেই ছিলাম, সেখানে কিন্তু ওনাকে ওনার বিরুদ্ধে পর্যন্ত কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। একদম নিশ্চয়ই। straight না, way। সেটাই তো আপনি ভালো, এই কাজটি সেটাই তো কেন ভালো। করলেন? হ্যাঁ, এই কাজটি কেন ওটাই করেন নাই? ব্যাপারটা। কবে করবেন? লিখিত দেন। আমি একটা এই বিরতি ধরনের নিব, আমি শুধুমাত্র একটা পয়েন্ট আমি বলি যে কোনো বিষয় যখন ডিসক্লোজ করতে হয়, যতগুলো পপুলার মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে যে আপনি আপনাদের ওয়েব পেজে আপনাদের ওখানে একটা লিংক দিয়ে সেখানে it's a ডিসক্লোজ good করতে idea। পারেন। আর আমরা আয়োজন করতে পারি, আপনি যদি চান এটা আমরা খুব আয়োজন ভালো। করতে পারি। হ্যাঁ, আপনি আয়োজন করতে পারেন, সুযোগ আমরাও সুবিধা করি, করা যায়। যাবতীয় আমি ভালো একটু বিষয়গুলো জাহিদ আমরা- হোসেনের কাছে যেতে We'll be চাই। happy to. Why not? দক্ষিণের বাসিন্দা আপনি, প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু? ওনারা বলছেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার আরেকটা ব্যাপারটি। কথা আমি একটু যুক্ত করতে জি। চাই, যে আরেকটা অসঙ্গতি, এটা হলো মেয়র সর্বস্ব, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা মেয়র সর্বস্ব। এটা শুড বি কালেকটিভ বডি, এবং ওনার এই যে ওনাদেরও ওই যে কাউন্সিলরদেরও ওনার উপর খুব একটা নিয়ন্ত্রণ নেই, ওনারও না, নিয়ন্ত্রণ নেই। এটা এবং আমার কিন্তু একটু অভিজ্ঞতা অন্যরকম। যেরকম আমি ভাবছিলাম এটা পরে বলবো, আমি এখনই বলে নেই। সেটা হচ্ছে ওনার, আমরা একদম অতপ্রতভাবে আমার ইনস্টিটিউট জড়িত। সেটি হচ্ছে যেরকম 31টি মাঠ এবং উন্মুক্ত পার্ক যেগুলি দখল করা ছিল সেগুলি উনি দখল মুক্ত করেছেন এবং আর্কিটেক্টদেরকে কাজ দিয়েছেন। আর্কিটেক্টদেরকে উনি আমারে বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে বোধহয় আমরা এরকম পার্ক চোখের সামনে দৃশ্যমান হবে। ভাইয়ের কথার উত্তরটা দিতে চাই, যে জিনিসটা পাবলিক হয় না কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আমরা সবুজ ঢাকা হয়তো দেখতে পাবো নেক্সট ইয়ারের মধ্যে, তাই না? ডিজাইন তৈরি করা হয়েছে কাউন্সিলর এবং প্রত্যেক এলাকা থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাকে জবাবদিহি করতে হয়েছে। এবং যেটাকে আমরা বলছি পাবলিক অ্যাওয়ারনেস এবং পাবলিক পার্টিসিপেশন, পাবলিক হিয়ারিং, এই হিসাবে উনি থেকেছেন। ওখানে ডিজাইন ড্রয়িং দেখানো হয়েছে এবং কাউন্সিলরদের মতামত নিয়ে আমরা অন দ্য স্পট ডিজাইন পর্যন্ত চেঞ্জ করেছি। আমি এই প্রসঙ্গে আবার আসবো। আমি আমরা ওইগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনি দক্ষিণের বাসিন্দা, নাগরিক হিসেবে আসলে কতটুকু আপনার প্রত্যাশা যেটুকু ছিল? আমরা মেয়রদের কাছে অনেক বেশি প্রত্যাশা করি, প্রাপ্তি কি ততটা এসেছে? যদিও মেয়রদের হাত পা বাঁধা, কিন্তু তারপরে তাদের সদিচ্ছার অভাব নেই। সেই ইচ্ছার কতটুকু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি? প্রথমে আমাদের মেয়র মহোদয় বা খোকন ভাইকে আমি অভিনন্দন জানাই। এবং আপনি তো অন্য মেয়রের থেকে আপনার কাছে আমাদের চাওয়া বা আশা বেশি, কারণ আপনি ছোট থেকে দেখে এসেছেন মেয়র জিনিসটা কি। আপনার বাবা ছিলেন টোটাল সিটির, আপনি একটা অংশের, এবং সেটাও প্রথম। আপনি, আমার প্রফেসর স্যার বলেন, সব গুণীমানী ব্যক্তি এখানে যারাই আছেন, একমাত্র আমি আজকে প্রথম জনগণ হলাম এবং জনগণের ভালোই লাগবে। অন্যান্য সময় যখন আমি টিভিতে যাই কোনো একটা প্রতিনিধি নিয়ে যাই, এখানে এসে দেখলাম যে প্রথম আমি জনগণ, এবং জনগণের অনেক পাওয়ার আছে এটা দেখলাম। প্রথমে শোনে বেশি, জনগণ যদি সবাই একসঙ্গে হয় তখন যারাই ক্ষমতাধর থাকে তাদের ক্ষমতা থাকে না, কিন্তু আসলে জনগণকে আমরা অনেক সময় পাত্তাও দিই না। আমার যেটা মনে হলো, হঠাৎ করে দুটো জিনিস মনে পড়েছে। অনেক আগে অনেক সময় আমরা যে গান লিখি, কবিতা লিখি, ফিল্ম হয়, সব কিছু তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। অনেক আগে একটা গান শুনেছিলাম যে ঢাকা শহর আয়সা আমার পরাণ জোড়াইছে। আমার বিশ্বাস আপনার 2 বছর একটা আগেও হতে পারে বা এখনো হতে পারে, এখন হলে এই গীতিকার এই গানটা লিখতো না, এসে বলতো যানজটে মরে যাচ্ছি, এই টাইপের গীতিকে লিরিক্স হতো। এক, সেকেন্ডলি আমার মবস্বর স্যারের কথা বা আপনার সব কিছু মিলে আমার যেটা মনে হয়েছে যে যৌথ পরিবার যেটা থাকে, বড় আব্বা ছোট আব্বা অনেক আব্বা থাকে না, তো এখানে আমাদের পিতা 2-3টা মানে এমনি এই মেয়র এরকম আসছে, তো সেরকম যৌথ পরিবারে যখন অনেকগুলো বড় আব্বা ছোট আব্বা এরকম অনেকগুলো থাকে, ফ্যামিলির যে সবচেয়ে ছোট ছেলে, ওর কাজই হয় সারা জীবন পড়াশোনা বাদ দিয়ে বেশিরভাগ দরজা খুলতে,
ও ছোট আব্বার বন্ধু আসছে, ওই আব্বার এটা আসছে, এটা আসছে, আপনার অবস্থা যেটা মনে হচ্ছে যে আপনি ফ্যামিলির ছোট ছেলে হয়ে গেছেন। এই এতগুলো খুব সুন্দর example, I না, স্যার। really appreciate. না, স্যার, এতগুলো মন্ত্রণালয় বলবে আপনি দরজা খুলবেন, PM বলবেন আপনি দরজা খুলবেন, জনগণ বলবে আপনি দরজা খুলবেন। এখন দরজা খুলবেন না পড়াশোনা করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট খবর ভাই। খুব সুন্দর। আমি আপনার একটা কথা বলি যে আমি ঝলমলে ঢাকা দেখি এখন। আমার বাড়ির সামনে আমি LED লাইট ঝলমলে দেখি। আমি এর আগে একদিন বলেছিলাম যে আমি ঝলমলে দেখি, কিন্তু এটার পিছনে আমরা তো ওই যে জনগণ একটু ভালো বলি একটু খারাপ বলি, যে এর পিছনে এরকমও থাকে যে নতুন কন্ট্রাক্টরে আপনি দিয়েছেন অনেক, এখানে তো অনেক টাকা পয়সার ব্যাপার হয়, এটা দিয়েছেন অনেক ঝলমলে, আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি আপনাকে। বাট যখন আবার পাশাপাশি দেখি যে রাস্তা দিয়ে যখন যাই ক্যাবল ক্যাবল ক্যাবল, এবং এত ক্যাবল, ডিশ ক্যাবল, টেলিফোন ক্যাবল, অন্য অন্য ক্যাবলের থেকে ক্যাবলের জঞ্জাটে মনে হয় যে এই অনেক সময় আমরা গ্রাফিক্যালি যখন দেখি যে একটা বিমান কোন রাস্তা যাচ্ছে, এরকম লেজি খবর থাকে নেই। আমি একটা নাটকে বলেছিলাম হিজিবিজি হিজিবিজি, ওই হিজিবিজি হিজিবিজি টাইপের লাগে, এবং অনেকগুলো ক্যাবল ছেঁড়া থাকে, এবং রিক্সা যায়, বাচ্চা কাচ্চারা যায়, ভয় লাগে। এইগুলো একটু ঠিক রাখতে হবে। আমি ঢাকার বাসিন্দা, ধানমন্ডি, ওনার রাইট নাই। ওই তো সেটাই তো বলছি যে ফ্যামিলির ছোট ছেলে। একটা কথাই আমি বলি, জি, স্যার। রোড নাম্বার 7 ধানমন্ডি, গুগলে গেলে এখন দেখবেন রাস্তার মাঝখানে একটি লাইট পোস্ট আছে। ইট টুক মি 8 years টু রিমুভ দ্যাট লাইট পোস্ট। প্রতিনিয়ত, আমি টেলিভিশনে অন্তত 10 বার বলেছি, প্রতিনিয়ত, ইভেন খোকা সাহেব পর্যন্ত লাইট পোস্ট মাঝখান থেকে সরাতে পারেন নাই 7 নাম্বার রোডে। যখন এইটা পারলাম না, একসময় সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর বললো কিছুতেই তো সরাইতে পারতেছি না, মানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কেউ পাত্তা দিচ্ছে না ওনাদেরকে। একদিন আমাকে বললো, ভাই মাঝরাত্রে চিন্তা করতেছি বুলডোজার দিয়ে এটা ভেঙে ফেলবো, আপনি এত গালিগালাজ করতেছেন। শেষে শুরু করলাম এই টেলিভিশন টক শোর পরে যে কোনো প্রোগ্রামের শেষ লাইন আমার হলো, এই লাইট পোস্টটা কেন সরানো যাচ্ছে না, মেয়রের কেন ক্ষমতা নেই। হঠাৎ একদিন রাত্রে যাই দেখি 30 থেকে 40 জন লোক লাইট পোস্ট সরিয়ে রাস্তা রিপেয়ার করে এমন ভাবে ফিনিশ করেছে যে কেউ বিশ্বাসই করতে পারেনি। কেন গুগলে কিন্তু ধরা পড়ে, এখনো গুগলে। তাহলে মুবাশশির হোসেন আমাদের গণমাধ্যমের এখানে অনেক দায় আছে, এক্স্যাক্টলি নিকট আমি ওটাই মেয়রদেরকে আরো বলছি। তার মানে active আমি করার এখন জন্য। বলতে চাচ্ছি যে এই যে ইয়ের কথাটা বললাম, মেয়র সাহেবের ক্ষমতা আছে একটি লাইট পোস্ট ছোট ছেলে, ফ্যামিলির ছোট একটি 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 টেলিফোনের কেবল এইরকম করে উল্টায় পড়ে আছে রাস্তার ফুটপাতে, উনি ফুটপাত পাকা করতে পারেন না, এটাকে টান দিয়ে সোজা করতে পারেন না। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মানে ক্ষমতার কোন পর্যায়ে নিয়ে গেছে মেয়রকে, এটা চিন্তা করা যায় কিন্তু না। মেয়রদেরই তো ক্ষমতা আছে সবার সাথে সমন্বয় করার জন্য, সে বিষয়ে আপনি ওই তো যে আমি উদ্যোগ নিতে পারেন। মন্ত্রণালয়ের কথা বললাম না, প্রত্যেকে বলে দিয়েছেন এখানে যাহাই থাকুক। আমি স্যার একটা কথা বলি, যেরকম 2001-এর দিকে নিউ ইয়র্কের যে মেয়র ছিল জিলিয়ানি, আচ্ছা, হ্যাঁ, খুব দাম করে তখন 111-এর জন্য আমি ইয়ের জন্য 9/11-এর জন্য আমি আটকে গিয়েছিলাম, অনেকদিন ফ্লাইট আসতে পারছি না। তো এখানে দেখলাম যে আমি বললাম যে এত ট্যাক্স পাই কই, বলেছে এই ট্যাক্স এই ট্যাক্স, এবং জিলিয়ানির নাম অনেক নাম শুরু হয়ে গেল। তা এখন যখন মেয়র হিসাবে আপনারা কেমন হয়েছেন যে এক ভাগ নিয়ে আটা বিক্রি করে, মার্কেট ভালো না, তো বলছে ব্যাপারী লাভ কিরকম, বলে বাবা ব্যাপারী বললেন এটাই লাভ। আপনার যে মেয়র নামটা এটাই শুধু লাভ হয়ে গেছে। ভাই মানে আপনার থেকে আমাদের অনেক প্রচার, হানিসুল ভাই, আনিস ভাই, আপনার থেকে আমরা, আপনারা স্মার্ট, অনেক সুন্দর এবং অনেস্ট আপনারা, এটা আমি একদম মন থেকে চাই যে আপনারা অনেস্ট লোক। বললেন যে গণমাধ্যমে যে অনেক বেশি কাজ হয়, আমাদের মেয়র মহোদয়রা যদি গণমাধ্যমে এসে বা পাবলিকলি বলতে থাকেন যে আমার এই জিনিসটা করতে হবে না, তাহলে হয়তো আরো বেশি ওটাই হওয়া দরকার। নগর সরকার কতগুলি প্রবলেম ওনাদের আছে, ওনারা সরাসরি 7 মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটি কথা বলবেন না, বলেন না। তখন তো আমরা আমি বলি এখন ওনাদের পক্ষে আমাদের এই যে আমরা কয়েকজন দিনরাত চিৎকার করতেছি, বলেন না, বলতে চান না। ওইখানে আবার ওই যে দলের একটা ব্যাপার আছে যে আমি এগুলি হলো বাস্তব সত্য। তবে মশাই ভাই একটা জিনিস, একটা ব্যাপার আছে, কিন্তু আমরা সবসময় বলে থাকি যে মেয়রদের ক্ষমতা কম বা সমন্বয় করার কোনো ক্ষমতা ওনাদের নাই। তবে আমরা যদি আইনটা একটু ভালো করে পড়ে দেখি, আমাদের যে স্থানীয় সরকার আইন 2009 আছে, সেখানে একটি সেকশনে আছে মাননীয় মেয়র মহোদয়কে এই শহরে 26টি অর্গানাইজেশনের যিনি চিফ তাদেরকে নিয়ে প্রতি মাসে একটি সভা করা, এই দায়িত্বটুকু কিন্তু মেয়রকে দেয়া আছে, এটা আইনগত অধিকার, এবং এই ক্ষমতাটা কেন থাকবে না, উনি এটাকে চেয়ার করবেন, এবং যাবতীয় যে অসমন্বয়ের যে জায়গাগুলো আছে সেইগুলো এই মিটিংয়ে আলোচিত হবে এবং সেগুলো
বাস্তবায়িত হবে। যদি বাস্তবায়িত না হয় তার পরবর্তী মিটিং এটা আলোচিত হতে পারে। আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে, আমি একটু যে তোমার সাথে participate করি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে যে এরকম সমন্বয় সভা কটি হয়েছে? আমি মেয়র মহোদয় সমন্বয় সভা আমরা করেছি, আমরা সমন্বয় সভা করেছি প্রায় দুটি আমি সমন্বয় সভা করেছি। প্রথমে আপনার যে সিটি কর্পোরেশনের বোর্ড সভাতে আপনার বেশ কিছু সংস্থাকে আমন্ত্রণ জানাবার সুযোগ রয়েছে, সেখানে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ভোট দেওয়ার এখতিয়ার তাদের থাকবে না, এরকম একটা আপনার আইনের মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী। পরবর্তীতে আমরা দুজন মেয়র আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই এবং বিষয়টিকে আপনার আলাপ আলোচনা করি। উনি একটা পরিপত্র জারি করার মধ্য দিয়ে 26টি সংস্থা যেগুলো রয়েছে সেগুলো তো আছে, অন্যান্য সংস্থাগুলোকেও আপনার কর্পোরেশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার একটা পরিপত্র জারি করেন। সেই পরিপত্র জারি করবার পর আমরা সভা করেছি। সভা করবার পর কিছু সভা আমরা পরিপূর্ণভাবে করেছি, কিছু সভা প্রয়োজনীয় সংখ্যক যে সমস্ত সংস্থা জড়িয়ে আছে তাদেরকে নিয়ে স্পিড আকারে করেছি বেশ কিছু, এবং কাজগুলো চলছে। তবে একটা নগর সরকারের যে ক্ষমতা, একটা নগর সরকারের যে অথরিটি, এটা এই জায়গাতে কিন্তু এই জিনিসটুকু সম্ভব না। আমি একটা বিরতি আমাকে নিতে হবে ডক্টর নাজনীন আহমেদ। আমি অবশ্যই বিরতির পর আপনাদের দুজনের কাছে আসবো। না, আমি বিরতির পর আপনাদের দুজনের কাছে আসবো, কিন্তু টেলিভিশন মেয়রের যেমন হাত পা বাঁধা থাকে, আমাদের টেলিভিশনে যারা কাজ করে আমাদের হাত পা বাঁধা থাকে বিজ্ঞাপনের কাছে। একটা বিরতি নিয়ে আমি ফিরছি, এবং আপনি বারবার বলছেন, মানে সবাই বলছেন আপনাদের হাত পা বাঁধা। এই হাত পা বাঁধা অবস্থায় আসলে কি করা যায়, কি করে আমাদের একটা সুন্দর ঢাকাকে আপনারা আমাদের কাছে তুলে ধরতে পারেন, সেটি আমার প্রশ্ন আছে। আমি বিরতির পর অবশ্যই আপনাদের কাছে ফিরে আসবো। একটা বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমার সাথে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন আছেন, আর দুদিন পরেই তার 2 বছর পূর্তি উপলক্ষ হবে এবং আমার সাথে আছেন মোবাশ্বের হোসেন, আছেন জাহিদ হাসান। আমি শুরুতে যখন পরিচয় করে দিয়েছিলাম, আমি সম্ভবত ভুলবশত জাহিদ হোসেন, আমি জানি জাহিদ হাসান বলেছি, তারপর আপনি বলছেন আমি বলেছি, যাই হোক সেটার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমার সাথে আছেন ডক্টর নাজনীন আহমেদ, আছেন অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ এবং বদিউল আলম মজুমদার। আমি আপনাদের কাছে একেবারেই যেতে পারিনি। ডক্টর আখতার মাহমুদ, কি বলতে চাইছিলেন আপনি? আসলে প্রত্যাশা প্রাপ্তি, এবং আপনারা বলছিলেন মেয়রের হাত পা বাঁধা, কিন্তু কতগুলো বিষয় আছে যেটা বদিউল আলম মজুমদার বলছিলেন যে জনগণকে সম্পৃক্ত করার বিষয়টি। আমাদের মেয়র মহোদয়রা কি এখনো জনগণকে সম্পৃক্ত করতে পারেননি, যার জন্য এই এখনো কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা রয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে মাননীয় মেয়র মহোদয়কে 2 বছর পূর্ণতা লাভ করার জন্য, মানে সম্পন্ন করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। এবং আমার মনে আছে আমরা যখন আপনাদের মেয়র ইলেকশনটা শুরু হবে, মানে ইলেকশনটার ক্যাম্পেইন শুরু হয়, প্রথম প্রোগ্রামটি করে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, এবং তার সাথে বাংলাদেশ আর্কিটেক্ট ইনস্টিটিউট ছিল, এবং পরিবেশবাদী আরও 3টি সংগঠন ছিল। আমরা 5টি সংগঠন আপনাদের সাথে আমরা বসেছিলাম, কথা বলেছিলাম, আমরা আমাদের দাবি করেছিলাম, আপনারা আপনাদের পক্ষ থেকে কি কি করবেন সেরকম কিছু অঙ্গীকার করেছিলেন। আমি শুরুতে বলতে চাই যে কিছু গুড নোটস দিয়ে যে আপনারা কি কি করতে পেরেছেন। আমি খুব পজিটিভলি বলছি যে 2 জন মেয়রকে আমরা দেখেছি, তারা চেষ্টা করছেন তাদের সাধ্যমতো, এবং তাদের যেই কাজের কর্মপরিধি আছে সেই পরিধির মধ্যে থেকে তারা যথেষ্ট চেষ্টা করছেন। এটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের জন্য এটা গুড নোটস। কিন্তু বেশ কিছু জায়গা আছে যেগুলোতে এখনও আনটাচড রয়ে গেছে, অথবা আমি বলবো যতটা এফোর্ট দেওয়া উচিত ছিল সেই জায়গাটায় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আজকে যেহেতু আমাদের একটা ইভ্যালুয়েশনের একটা জায়গা, আমরা সুযোগ পেয়েছি দুটো কথা বলার জন্য, সেই কারণে বলা। মনে রাখতে হবে যে ঢাকা শহরে যতগুলো প্রতিষ্ঠান কাজ করে, কোনো প্রতিষ্ঠান কিন্তু ঠিক সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ নয়, এবং তারা জবাবদিহি করেও না। আমরা একটিমাত্র প্রতিষ্ঠানকে দেখতে পাই, যেটি হচ্ছে লোকাল গভর্নমেন্ট, যেটা স্থানীয় সরকার। বদিউল আলম মজুমদার সাহেব নিয়েও বলছিলেন যে দেশের যে স্থানীয় সরকার, আপনি আমাদের সংবিধানের 59 নম্বর যদি অনুচ্ছেদটা দেখেন, সেখানে স্পষ্ট করে বলা আছে যে স্থানীয় সরকার বলতে কি বোঝাবে, এবং স্থানীয় সরকার কি
কাজ থাকবে। সেই দিক থেকে আমি বলবো, যদি আমরা সংবিধানকে অনুসরণ করি, প্রতিটি স্থানীয় সরকারের অসম্ভব ক্ষমতা আছে। সুতরাং এটা যদি আমাদের মূল ভিত্তি হয়, তাহলে আমি বলবো যে আইনগত দিক থেকে সেটাকে আমরা এক্সারসাইজ করব, আমরা সেটাকে মান্য করব এবং সেদিকে আমরা যাব। কারণ স্থানীয় সরকার অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যদি আমরা মূল ভিত্তি মানে আমরা ওদিকে যেতে চাই, আপনি বলছেন আইনগত দিক থেকে বা সংবিধান অনুযায়ী তাদের প্রচুর ক্ষমতা রয়েছে, আবার কার্যত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের কারণে, বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে আসলে তাদের হাতে ক্ষমতা নেই। এই দুইয়ের মধ্যে গ্যাপটা কোথায়? আমরা অনেকবারই বলেছি গত 2 বছরে, বিশেষ করে ইনফ্যাক্ট এরকম একটি মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা আমরা দীর্ঘদিন ধরে বলেছি। বিশেষ করে গত 2 বছরে অসংখ্য প্রোগ্রামে আমরা বলেছি, কিন্তু বলাটা এখানে শেষ নয়। এটা একটা রাজনীতির সদিচ্ছার ব্যাপার। যে সরকার এখন বর্তমানে আছেন, তারা যদি এটাকে সঠিকভাবে দেখেন এবং এর প্রতি আন্তরিক, পুরোটাই আপনি বলছেন রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার, এই গ্যাপটা অবশ্যই। এটার ভিন্নতা আর কিছু নেই। কারণ আমরা দেখছি যে সমাধানটা এই জায়গাটাতেই আছে, যে একটি সত্যিকারের স্থানীয় সরকার, মেট্রোপলিটন গভর্নমেন্ট বা যে আদলেই আমরা বলি না কেন, কারণ সেখানে জননিরাপত্তা থেকে শুরু করে আপনার সকল ধরনের পরিষেবা থেকে শুরু করে সবকিছু আমরা এক্সপেক্ট করি স্থানীয় সরকারের কাছে। তাহলে জনশৃঙ্খলা, এখন একটু আগে বলছিলেন যে পুলিশের কথা, আমি জনশৃঙ্খলার ব্যাপারটি এক্সপেক্ট করব, আশা করব, অথচ মানে সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট আমরা দেব না, তাহলে হতে পারে না। তাহলে আমি একটু মেয়রের কাছে এই প্রশ্নের একটু উত্তর খুঁজে নেই। আমি জাস্ট দুটো জায়গায় আমি হয়তো টাচ করতে পারবো না, তারপর আপনি যেন, সেটি হচ্ছে যে জায়গাটা টাচ করা যায়নি, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এখনও আপনি দেখবেন যে মেয়র মহোদয় বলছিলেন যে আমরা কতগুলো ড্রেন সোফার পরিষ্কার করতে পেরেছি, কিন্তু জলাবদ্ধতা শুধু এই ড্রেন, সারফেস ড্রেন নয়, আন্ডারগ্রাউন্ড ড্রেন আছে এবং ক্যানেল আছে এবং আউটফলগুলো আছে। এই সম্পূর্ণ পথটি যদি আপনি পরিষ্কার না করতে পারেন, তাহলে আপনি সাকসেস পাবেন না। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে ওয়াসা আছে এখানে ঢাকা শহরে, এবং এখানে খালগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের অধিকারে আছে। আমার প্রশ্ন হচ্ছে, হয় আপনাকে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, মেট্রোপলিটন গভর্নমেন্ট দিতে হবে, আদারওয়াইজ আপনাকে অবশ্যই অন্যান্য সংস্থাগুলোকে সমন্বয় করে এই জায়গাটা সাফল্য পেতে হবে। এই একটি জায়গা জলাবদ্ধতার জায়গা। আরেকটি জায়গা যেটা আমরা জোর গলায় বলেছিলাম যে আমরা 5টি সংগঠন, যে এই শহরকে আমাদের প্রচুর সমস্যা আছে ট্রাফিক রিলেটেড, মানে যানজট সমস্যা। যে কোনো শহর পৃথিবীতে আপনি দেখেন, আমি একজন নগর পরিকল্পনাবিদ হিসাবে বলছি, মানে জোর গলায় বলছি, যে কোনো শহর এই যানজটের উত্তরণের প্রথম সোপান হচ্ছে আপনি পথচারী বান্ধব শহর তৈরি করবেন। আপনি পথচারী বান্ধব শহর যদি তৈরি করতে শুরু করেন, তারপর আপনার গণপরিবহন, তারপর অন্যান্য পরিবহনগুলো আসবে। তো সেই জায়গায় আমি বলবো এখনও প্রচুর কাজ করার সুযোগ আছে, যে এই শহরের ফুটপাথগুলো তৈরি করা নিরাপদ এবং এটা অবিচ্ছিন্নভাবে। ডক্টর আক্তার মাহমুদ, আমি আপনার কাছে অবশ্যই আসবো, কিন্তু আমি আপনার কাছে আসবো ডক্টর নাজনীন আহমেদ, কিন্তু যেটি বলা হলো যে যানজটের ব্যাপারে এবং পথচারী বান্ধব শহরের কথা বলা হলো, উত্তরের মেয়র এক ধরনের পাবলিক ট্রান্সপোর্টের কথা বলছে, করবেন সম্ভবত, উদ্যোগ নিচ্ছেন, এরকম কি আপনি কোনো রকম উদ্যোগ নিতে যাচ্ছেন? একটা উদ্যোগ আপনার আমাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী নেতৃত্বে একটা উদ্যোগ রয়েছে। সেই উদ্যোগটা দুটি সিটি কর্পোরেশন আপনার সেই উদ্যোগে আপনার করবে, সহায়তা করবে এবং অংশগ্রহণ করবে। সেটা হচ্ছে যে ঢাকা শহরের পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্যে আপনার প্রায় 4000 নতুন বাস একটা কোম্পানির আন্ডারে করার একটা আলাপ আলোচনা চলছে, যাতে করে একটা ডিসিপ্লিনে আসে। এখন যে আপনার একটা না 2-3টা কোম্পানি হলে সেটা ভালো হয়। উত্তরের হতে পারে, তবে মানে এভাবে এতগুলো কোম্পানি না, একটা কিংবা 2-3টা হতে পারে। এবং সেখানে বেশ কিছু আপনার সাজেশন আসছে, এটা আন্ডার ডিসকাশন, আপনার চলমান আলাপ আলোচনার মধ্যে চলছে। তো বিষয়টা খুব একেবারে খুব যে ইজি একটা বিষয় তা নয়, একটু সময় লাগবে। পথচারী বান্ধব শহরের ক্ষেত্রে এবং পথচারী বান্ধব শহরের যে কথাটা বলেছেন, চমৎকার একটা কথা বলেছেন। এবং সেই ভাবনা থেকে কিন্তু আমরা আমাদের এই ফুটপাথগুলো থেকে কিন্তু প্রতিবন্ধকতা যেগুলো, বিশেষ করে হকার এবং অন্য অন্য যে আপনার বিষয় থাকে,
সেখানে আপনার অবস্ট্রাগল করা হয়, সেগুলো কিন্তু আমরা ক্লিন করছি এবং অনেকাংশেই করেছি। এখনো বেশ কিছু বাকি রয়েছে, তবে গুরুত্বপূর্ণ স্থানগুলো মানে আপনি যেগুলো বলতে চাইছেন যে জায়গাতে হকার অনেক উচ্ছেদ বেশি, করতে পারার পর তারপরে আপনারা পথচারী বান্ধব শহরের দিকে মূলত তো পথচারী শুরু বান্ধব করবেন। একটা শহর, একটা ফুটপাত করবার জন্য তো আমার সেখান থেকে আপনার যারা পসরা নিয়ে বসছেন তাদেরকে তো সরিয়ে একটা ব্যবস্থা করতে হবে, এটাই হচ্ছে মূল। এছাড়াও আপনার আমরা দেখি যে বিভিন্ন রকমের রাজনৈতিক কিংবা অঙ্গ মাননীয় সংগঠন মেয়র মহোদয়, এই আমি ধরনের just বিভিন্ন একটা ধরনের point কি বলতে আপনার- পারি, সেটি হচ্ছে যে ঢাকা শহরে, আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি, ঢাকা শহরে প্রায় 3000 কিলোমিটার রাস্তা আছে ঢাকা সিটি কর্পোরেশনের দুটো মিলে। তার মধ্যে মাত্র 400 কিলোমিটার রাস্তার দুপাশে ফুটপাত আছে। বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে মাননীয় মেয়র মহোদয় যেটা বলছিলেন যে আমরা অবস্ট্রাকশনগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি, সেই জায়গায় ওনাদের সাফল্য আছে, অবশ্যই আমি স্বীকার করি, এবং বেশ কিছু জায়গায় সেটা দেখিয়েছেন। কিন্তু বেশিরভাগ রাস্তায় ফুটপাতই নেই। তো ফুটপাতগুলো তৈরি করা একটা কাজ, আরেকটা কাজ হচ্ছে প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে ফেলা। জি মা, একটা হচ্ছে যে আমরা আপনার মানে এত বড় শহরটাকে, পুরো শহরের ফুটপাতগুলোকে আমরা মুক্ত করলাম, কিন্তু সাথে সাথে আমরা যেমন আপনার গুলিস্তান কিংবা মতিঝিল এলাকা কিংবা নিউ মার্কেট এলাকা, বিশেষ আপনার একেবারে আপনার শহরের পান কেন্দ্র যেগুলো, সেখানে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, আমাদের কর্মীরা আছে, প্রতিদিন তারা মনিটর করছে, তারা পাহারা দিচ্ছে যাতে বসতে না পারে। কিন্তু সারা শহর পাহারা দেওয়ার মতো লোকবল, জনবল কিন্তু আমাদের নেই সারা শহরটাকে পাহারা। সেক্ষেত্রে কিন্তু জনগণের অংশগ্রহণ, জনগণের সচেতনতা এবং যারা কমিউনিটি রয়েছেন, লোকাল কমিউনিটির আপনার অংশগ্রহণ এবং সম্পৃক্ততা ছাড়া এটা একটা অসম্ভব ব্যাপার। আমরা হয়তো পরিষ্কারটা করলাম, কিন্তু সেটা ধরে রাখার জন্য যদি স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা যদি সেটার সঙ্গে সম্পৃক্ত থাকেন, আমাদের জন্য একটু ইজি হয় কাজটা। ওনাকে ম্যাডামকে বলা হচ্ছে না, আমি একটু বলি কমন ভাই, আপনারা যেরকম বলছেন যে ফুটপাত উঠিয়ে দিচ্ছেন বা এরকম দিচ্ছেন, এটা আসলে হচ্ছে না। আপনারা ট্রাই করছেন, অনেক কিছু হচ্ছে, আবার জায়গা দখল হয়ে যাচ্ছে, আবার দখল হচ্ছে। আপনি বললেন যে কিছু লোক রেখেছেন মনিটরিং। আমাদের যে সমস্ত জায়গা, আমাদের শহরের প্রাণ কেন্দ্র যেগুলো আমরা বোঝাই, আমাদের মতিঝিল এলাকা, গুলিস্তান এলাকা, এটা কিন্তু আমরা ক্লিন করেছি এবং সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, এটা পার্শ্ববর্তী অনেক এলাকা হতে পারে, কিন্তু ওই সমস্ত এলাকা আমরা ধরে রেখেছি। সম্পর্কে একটা অভিযোগ আছে যে হকারদের মধ্যে অনেকে আবার ক্ষমতাশীল দলের ছত্রছায়ার নাম নিয়ে আবার জায়গা দখল করছে। আমি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে কোন ভাই, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কিছু জায়গায় মনিটরিং সেল যেরকম আছে যে কিছু লোক দেখছে, কিন্তু আমার তো এত জনবল নেই যে আপনি পুরো সিটি কর্পোরেশনটাকে আমি করতে পারবো। আমি যেরকম আমার বাড়ির সামনে তো আমি করতে পারি। হ্যাঁ, আমরা যদি সবাই আমরা ক্লিনটা করে দিয়ে আসলাম, আপনারা হয়তো বাসার সামনে করব, কিন্তু আপনার পাড়া মহল্লাতে হয়তো একটা সংগঠন আছে, তারা যদি এই কাজটা করে, ওরা যেন রক্ষা পায় সেই জন্য তারা মনিটর করছে, আমাকে জন্য মনিটর করছে না। আমি আপনাকে লিখে বলে দিতে পারবো, আপনি একদম জনগণের সামনে যেরকম বলছেন, আমি আপনাকে বলবো আমি যেখানে থাকি যে রোড, অন্য রোড, ওটাও একটা অনেক ইয়ের জায়গা, অনেক লোকজন আসে, আমি লিখে সামনে বলে দেবো। এর পরবর্তী যদি কখনো হয় সেটা বলবো। আর একটা জিনিস আমার মনে হচ্ছে কথা বলতে বলতে, সেটা হচ্ছে আমাদের না ডেকে, ওনারা তো বিশেষজ্ঞ, না ডেকে 7টা মন্ত্রণালয় যেরকম আছে, ওনাদের চিফ এবং মেয়র একসঙ্গে ডাকলে সেটা আমরা করব, কিন্তু আমাদের সাধারণ নগরবাসীর, আচ্ছা যাক, ওনাদের কথা বলে আমি পরে কথা বলবো না। আমি একটু জানতে চাচ্ছি, আমার কাছে আমি এক এক করে সবার কাছে আসছিলাম এবং প্রতিটা প্রশ্নের উত্তর মেয়র মহোদয়ের কাছ থেকে নিতে হয় বলে সময়টা লেগে যায়, কিন্তু আমাদের সময় এখনো অনেক আছে, আমরা 2 ঘন্টা ধরে এই শোটা করব। আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন অর্থনীতিবিদ, নগর উন্নয়নের জন্য শুধুমাত্র অর্থই কি এখানে গুরুত্বপূর্ণ, নাকি আসলে সকলের সম্পৃক্ততা, সকলের সদিচ্ছা এবং ক্ষমতারও এখানে একটা ভাগাভাগির ব্যাপার জড়িত থাকে? 1 ঘন্টা ধরে সবার কথা শুনছি তো, শুনে মনে হচ্ছিল, প্রথম দিকে মনে হচ্ছিল না আমিও কিছু কিছু বলতে চাই, কিন্তু দেখলাম যে এই আজকে এখন আমার অবস্থানটা হচ্ছে মেয়রের 5 বছরের দায়িত্বের মধ্যে 2 বছরের অবস্থা আর কি। সেটা হচ্ছে 2 বছরের মধ্যে আমরা ভাবতে পারি, মেয়র বলছিলেন যে এখনো অতটা সময় যায়নি, আরো সময় আছে। সো আমরা এই পুরো সময়টা ধরে আমি ভাবছিলাম যে ঠিক আছে, আমার ইম্পর্টেন্ট কথাগুলো বোধহয় আরেকটু সময় আছে, তারপরে বলবো। অনেক কিছু খেই হারিয়ে ফেলেছি, খেই হারিয়ে ফেললেও যেই জায়গাটায় এসছি এতক্ষণের আলোচনা শুনে, সেটা হচ্ছে একটু পেছন থেকে যাই যে 7টা মন্ত্রণালয়, 54টা প্রতিষ্ঠান। আমরা যখন বলছি মোবাশের ভাই মেয়রের কোনো ক্ষমতা নেই, ধরে নেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঘোষণা দিয়ে মেয়রকে সব ক্ষমতা দিয়ে দিলাম যে উনি চাইলেই এখন গিয়ে গ্যাসের সব কানেকশন দিতে পারবেন, পানির কানেকশন দিতে পারবেন, সব কিছু। উনি শেষ কথাটা যেটা বলেছেন যে উনি চাইলেই এটা আমরা ক্ষমতা দিয়ে দিলেও উনি পারবেন না, কারণ ওনার ওই লোকবল নাই। আমরা এখানে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে যেটাকে আসলে মিন করছি সেটা হচ্ছে যে এই অধিকারগুলো নগরের অভিভাবক হিসেবে নগরের জনগণ যদি তাদের প্রাপ্য জিনিস সুবিধাগুলো না পায়,
সেইটা নিয়ে উনি যেন আমাদের পক্ষে দেন দরবার করতে পারেন। Right. ক্ষমতা দিয়ে দেওয়ার অর্থ এটা নয় যেটা 7টা মন্ত্রণালয় অথবা 54টা প্রতিষ্ঠান, অবশ্যই তাদেরও তো চার্টার দিয়ে নানান রকম ক্ষমতা দেওয়া হয়েছে, তারাও তো কালকে বলবে যে আমাকে পানির ক্ষমতা দিয়েছে সাইদ খোকন সাহেব, এসে কেন এটার কথা আমাকে বলছে, এটা তো আমার দায়িত্ব, উনি বলার কে। মুশকিলটা হচ্ছে ওনার জনগণ যদি পর্যাপ্ত সুযোগ সুবিধাগুলো না পায়, উনি যেন আমাদের পক্ষ হয়ে তাদেরকে ক্ষমতা নিয়ে দায়িত্বের সাথে প্রশ্ন করতে পারেন, সেটাই আসলে আমরা জনগণ চাই। আপনার কি মনে হয় সেটা কি উনি করছেন না? উনি করার চেষ্টা করছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে কয়েকটা সমন্বয় সভা, আমরা উনাকেই প্রশ্ন করছি, আপনি কি দেখেছিলেন ওই সবার যে আপনাকে যেহেতু ক্লজে বলা আছে, উনি তো আপনি বলেছেন 54 দেখেছেন। হ্যাঁ, দেখেছেন আমরা খুব সামান্য। সমন্বয় সভা করেছি কিন্তু আমি এবং বলছি যে সমন্বয় কিছু সভা কিছু দিয়ে আসলে সব কার্যক্রম হবে আমি না। যদি উদাহরণ দেই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমরা খাল উদ্ধারের জন্য আমরা নন্দীপাড়াতে গেলাম, তো সেখানে আপনার একটা মার্কেট ছিল, সেটা জেলা প্রশাসনের, জেলা প্রশাসন না, জেলা প্রশাসক আপনার ডিসির আন্ডারে, ডিসির আন্ডারে না, সেটা আপনার জেলা পরিষদ, আচ্ছা জেলা পরিষদ, জেলা পরিষদের একটা সেই 1982 সনের দিকে ওর মার্কেট একেবারে খালের উপরে করা ছিল। তো জেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে যে আপনার তাদের কাগজপত্র ঠিক আছে কিনা, এবং আমাকে ডিসি সাহেব বলেছে যে না, এটা ঠিক নেই, আমরা এটাকে সরিয়ে দিতে পারি। তো আমরা জেলা প্রশাসনের প্রতিনিধি, ওয়াসার এমডি ছিলেন, আমিও ছিলাম, আমরা গিয়ে সেই আপনার মার্কেটটাকে সরিয়ে সেই খালটাকে আবার নাব্যতা এবং তার প্রবাহটাকে ঠিক তারপরে করার এটা জন্য একটা very good উদ্যোগ নিলাম। example যে তো এটা সেটা সম্ভব। একটা এক্সাম্পল যে ইয়েস, আমরা কিন্তু এটা সিদ্ধান্ত নিয়ে করেছি। আমরা আরেকটা আপনাকে উদাহরণ দিই, যে ঢাকা শহরের পরিবহন খাত কিন্তু অত্যন্ত বিশৃঙ্খল একটা অবস্থা, জি। এবং সড়ক দুর্ঘটনার জন্য বেশিরভাগ আপনার মেয়াদোত্তীর্ণ বাস এবং বাসের যারা চালক একেবারেই অপ্রাপ্তবয়স্ক, 10 বছর 12 বছর ছেলেরা ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমরা তো জানি আপনারা গরু আর চালাচ্ছে। ছাগলের পার্থক্য হ্যাঁ, করতে পারলেই লাইসেন্স পাবে। আমরা আসছি সে বিষয়ে। তো আমরা আপনার বিআরটিসির সঙ্গে আমরা কিন্তু যৌথভাবে টানা অভিযান পরিচালনা করেছি এবং 100 বাস ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। মানে যে লক্কর ছক্কর বাসগুলোর কথা বলছেন, তারপরে কিন্তু আমরা ঢাকা 100 শহরে এখনো দেখছি হ্যাঁ, এই জাতীয় আছে। বাসগুলো। প্রায় শতাধিক ড্রাইভারকে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে, প্রায় 500 ড্রাইভারকে জরিমানা করা হয়েছে। এই কাজটি কিন্তু আমরা বিআরটি এর সঙ্গে যৌথভাবে আমরা করেছি। আমি আসি কেমিক্যাল গোডাউন। কেমিক্যাল গোডাউনের আমরা যে আপনার অভিযানটা করেছি, এখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ছিল, এখানে আপনার পরিবেশ অধিদপ্তরের রিপ্রেজেন্টেটিভ ছিল, এখানে বিস্ফোরক অধিদপ্তরের রিপ্রেজেন্টেটিভ ছিল, আমরা ছিলাম। আমরা কিন্তু যৌথভাবে করেছি। সুতরাং স্মল স্কেলেই হোক, না, কিন্তু শুরুটা আমি আমরা কিন্তু ওই করেছি। জায়গাটাই বলছিলাম যে আমরা কিন্তু ক্ষমতায়ন যেটা বলছি সেই জায়গাতে সদিচ্ছা থাকলে সম্ভব, এবং আগে আসলে উদাহরণ এরকম না, ছিল। এখানে কিন্তু ছোট্ট আমরা অনেক আমরা প্রশ্ন আছে, আমরা সদিচ্ছার শুরুটা, অভাবটা সূচনাটা আসলে কিন্তু আমরা কার? করেছি। ওনাদের না, সদিচ্ছা আমি আছে। অর্থের জায়গাটাতে একটু জনগণের আসবো, সদিচ্ছা সদিচ্ছা একটু আছে। বলে নিই। আমি যদি এবং- শুধু একটা দর্শক প্রশ্ন নিয়ে নিই, একটা আচ্ছা, দর্শক ঠিক প্রশ্ন আছে। নিয়ে নিই, তারপর অর্থের ব্যাপারটাতে আসবো। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। ধন্যবাদ। আমার নাম রাশিদুল হাসান উদয়, আমি সহকারী অধ্যাপক নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের। আমার মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে আপনারা আমাদের যে ফুটপাথ এর কথা বললেন, সাম্প্রতিক সময়ে মালিবাগ রেলগেট থেকে মৌচাক মোড় হয়ে সিদ্ধেশ্বরীর দিকে যে ড্রেনের কাজটি চলছে, খুব সুন্দর একটি ড্রেনের কাজ হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই ড্রেনটাতে উপরে যে অংশটা স্ল্যাব, এখানে পার্শ্ববর্তী দোকান মালিকদের কারণে পুরো যেখানে সেখানে ড্রেনটাকে উঁচু নিচু করা হচ্ছে। এবং আপনি যদি আগামীকালকে সকালে একটু সময় করে দেখেন, নিজে এসেও দেখবেন যে মালিবাগ রেলগেট থেকে মৌচাক পর্যন্ত এই স্ল্যাবটা পুরোটাকেই হচ্ছে সমুদ্রের পানির ঢেউয়ের মতো করা হয়েছে। এবং আমি প্রতিদিন লক্ষ্য করি, বিশেষ করে বয়স্ক ভদ্রলোক এবং বাচ্চারা এত স্টিভ ভাবে স্লোপ গুলা করেছে, পড়ে যে তারা রেগুলার দেখা পাচ্ছে। তো আপনাদের যে ডিজাইন বা ড্রয়িং করা হচ্ছে, সেগুলো যে ফিল্ড পর্যায়ে এসে এরকম ব্যত্যয় ঘটানো হচ্ছে, যারা বদনামের ভাগিদার আপনি মেয়র বা সিটি কর্পোরেশন হচ্ছেন, কিন্তু আসলে হয়তো বা আপনারা সেটা নজরে নিচ্ছেন। একটু যদি এ ব্যাপারে আপনারা দৃষ্টি দেন, ট্রেনগুলোর উপরে যে স্ল্যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন, আমি অবশ্যই বিষয়টি, আজকে তো বৃহস্পতিবার, আগামী রোববার গিয়ে বিষয়টিকে অবশ্যই যাচাই বাছাই করব। আমি আগেও বলেছি যে মালিবাগ, মৌচাক এই এলাকাটা যেহেতু কনস্ট্রাকশন চলছে, সে কারণে সেখানে বেশ পরিমাণে, অল্প নয় বেশ পরিমাণে দুর্ভোগ রয়েছে। এবং উনি যেটা বলেছেন যে ডিজাইনে ফল্ট রয়েছে, এটা আমি চেক করব। এই মুহূর্তে
আমার কাছে এরকম আমার কাছে জানা নাই যে ডিজাইনে ফল্ট রয়েছে, কারণ একটি আমি বলি যে আমরা যে শান্তিনগর অথবা এবং ডিজাইন অনুযায়ী এর সেটা পার্শ্ববর্তী হচ্ছে এলাকাতে কিনা, ডিজাইন উনি অনুযায়ী বলছেন ওটা যে হচ্ছে ডিজাইন কিনা। ঠিক আছে, কিন্তু ওখানে Execution যে এ। দোকানদার Execution। আশেপাশে দোকান আছে তাদের ওদের ওটা আমাকে করে এরকম করো, করছে আর কি। দোকানদাররা প্রভাব আচ্ছা খাটাচ্ছে। এটা এরকম বলছে। যদি এরকম যদি বিষয় থাকতেই পারে এটা চমৎকার এই অনুষ্ঠানের মধ্যে ভালো দিয়ে বলেছেন উনি। আমি সেটা শুনতে পেরেছি এবং নেক্সট ওয়ার্কিং ডেতে আমি অ্যাকশন আপনাকে আমি অসংখ্য একটু ধন্যবাদ। আমি আরো অর্থের প্রশ্ন জায়গাটায় আসি। নিতে আপনার চাই, যখন জি। আমি একটু দেখছিলাম আপনাদের বাজেট, সবচেয়ে বড় কথা আমি একটু সিটিজেন চার্টার আপনাদের যেটা ঢাকা দক্ষিণ ওয়েবসাইট আছে, আমি দেখছিলাম যে আমার আসলে মেয়রের কাছে দাবি কি, মানে যেটা সিটিজেন চার্টারে লেখা আছে সেইখানে দেখলাম যে আমার দাবি হচ্ছে টেকসই ও যুগোপযোগী নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত পরিচ্ছন্ন সবুজ আলোকিত মানবিক নগরী গড়ে তোলা। এখন পরিচ্ছন্নতার দিক থেকে আপনাকে মোটামুটি ভালো নাম্বার দেয়া যায়, সবুজের দিক থেকে এখনো পুরাপুরি নাম্বার দিতে পারছি না, তবে আশা করি যে পুরোপুরি আমি কিন্তু সবুজ দেখতে পাই না আমাদের ঢাকা পরিচ্ছন্নতা শহরে। একটু আমি দক্ষিণে আপনাকে অবশ্য সবুজের সবুজ ব্যাপারে আছে। বলি। ওনার এখানে সবুজ বেশি আমি তো কি আমার এটা- পার্কটা দাবিটা আমরা জানাই। বেশ উনি পরিমাণের রমনা পার্ক তো পার্কের সামনে আছে। থাকেন বলে সবুজটা দেখছেন, আমরা এছাড়া তো সবুজ দেখি না। আমি বলি যে আপনার সবুজের ব্যাপারে আমরা বলেছি আমাদের যে সমস্ত বাড়ির মালিক তাদের ছাদে বারান্দায় কিংবা বাড়ির আঙিনায় যারা বাগান করবে তাদেরকে আমরা 10% ট্যাক্স রিবেট দিব। এটা তো আমি আমরা জানি না, কিন্তু তাহলে গত তো বছর আমি- আমরা এই দিয়েছি। তথ্যটা তাহলে মানে মানুষজন বিজ্ঞপ্তি জানে না, করে কিন্তু দিয়েছি, শুধু আমরা বিজ্ঞপ্তি দিলে হবে না, পত্র-পত্রিকা গণমাধ্যমে আমরা বারবার আসতে গণমাধ্যমেও হবে। প্রচার করেছি এবং আমি এই আপনার বর্ষম সময় না, সিটি এটা ইয়ে হতে হবে, কর্পোরেশন স্ক্রলে অফিসে যাইতে হবে, একেবারে কাজ রেগুলার, রাখছি। এটা বারবার কারণ আমরা জানি না। আপনি তো এই ট্যাক্স রিবেটটা নিতে পারেন, আপনি যদি আচ্ছা। বাগান থাকে আপনার আপনি আচ্ছা, নিতে এটা আমরা পারেন। আমাদের এটা জানতে হবে। আরেকটা বলেছেন মানবিক নগরী, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে মানবিক নগরীর কিন্তু অনেক ডাইমেনশন। আমরা যখন উচ্ছেদ করছি, আপনি একটু আগে বলছিলেন পুনর্বাসন করা, বা সেটা কিন্তু মানবিক নগরীর অংশ। আমি একটু দেখছিলাম যে আপনারা যে এত কাজ করবেন, টাকা পয়সা কি আছে আপনাদের হাতে? আপনাদের ওয়েবসাইটে যদিও 15-16 বাজেট পর্যন্ত দেয়া আছে, আমি দেখলাম আপনার 2085 কোটি টাকার একটা বাজেট দিয়ে কাজ করেন। মূল করের উৎসটা হচ্ছে হোল্ডিং ট্যাক্স বা এই ট্যাক্সগুলো, এবং সেইখানে আমরা জানি যে এখন একটা বেশ ভালো রকমের শৃঙ্খলা আপনি এনেছেন, কারণ আমি নিজে কিছুদিন আগে আপনার সিটি কর্পোরেশন অফিসে এই হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে গিয়েই বুঝতে পারলাম যে এগুলো আগের তুলনায় এখন অনেক নিয়ম মাফিক হয়েছে এবং আমাকে খুব বেশি সময় বসে থাকতে হয় নাই, এবং সত্যিকার অর্থ যেটা কোনো রকম সুশাসনের অভাবও আমি বোধ করি নাই। তো ওখানে যে আমাকে কোনো রকম এটাতেই অতীতে আমাদের যেটা আপনার- হয়েছে, হ্যাঁ। অতীতে আমি এটা দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি হোল্ডিং ট্যাক্সের জন্য গিয়েছি, এবং অতীতে কিন্তু এটা কোন সময় বলবো না, আমাকে সুশাসনের অভাব বোধ করতে হয়েছে। এবার আমাকে সুশাসনের অভাব বোধ করতে হয় না, এই জন্য আপনাকে একটা ধন্যবাদ দিই। কিন্তু আমি দেখছি এই বাজেটের একটা বড় অংশ কিন্তু আপনার আয় থেকে হয় না, সুতরাং সরকারের মূল বাজেট বা মন্ত্রণালয়ের বাজেটের উপরে যখন ওনাকে নির্ভর করতে হয়, বিভিন্ন প্রকল্পের বাজেটের উপর নির্ভর করতে হয়, অবভিয়াসলি ওইখান থেকেও কিন্তু ক্ষমতাটা কমে আসে। আপনি যেটা বলছিলেন অর্থ যদি ওনার নিজের আয় করার আরো সুযোগ সুবিধা থাকতো, আমাদের কিন্তু অনেকেই আছে যে আমি যদি একটা ভালো রাস্তা পাই, আমার বাচ্চার জন্য যদি ভালো খেলার মাঠ পাই, আমি কিন্তু আরো বেশি ট্যাক্স দিতে রাজি আছি, অর্থাৎ ওই খেলার মাঠে দরকার হলে আমি সামান্য হলেও পয়সা দিয়ে ঢুকতে রাজি আছি, যদি পরিষ্কার থাকে, সেখানে বাচ্চারা নিরাপদে যেতে পারে। একটা জিনিস আমি খেয়াল করেছি, এখনকার ওই এলাকার পার্কগুলোতে আগে আমরা দিনে দুপুরে দেখতে পেতাম যে সর্ট অফ ড্রাগস বা এই ধরনের নেওয়া লোকজন দেখলেই বোঝা যেত, এখন সেটা চোখে পড়ে না, এখন সেটা কম পড়ে। এখন আমি বলছি সেটা কম পড়ে না, শেষ করে আমি দিই। সেদিনই রমনা পার্কে একটা শুটিং এ গেছিলাম, এখন কিন্তু কম না, ওটা আরো বেশি মাত্রায় বেড়েছে। ড্রাগসের সংখ্যা ঢাকা শহরে এখন ড্রাগসে ভয়াবহ অবস্থা। আমি বলছি যে আমার চোখে হয়তো কম পড়েছে। আমি যেটা মনে করি যে এই বাজেটের একটা বড় অংশ যদি আপনাদের নিজস্ব আয় থেকে আসতো, এবং সেই ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে কিন্তু এখনো অনেক দুর্বলতা, যাদের ট্যাক্সে পাচ্ছেন আপনারা হয়তো অনেক বেশি মাত্রায় ট্যাক্স, এবং যেখানে অনেক জায়গায় আছে যে এই ট্যাক্সটা কিন্তু আদায়ে বা ট্যাক্সটার ক্ষেত্রে কত নির্ধারিত হবে, সেই জায়গায় কিন্তু লোকজনের মানে পুরোটা যেটা স্বচ্ছতা, এখানে সেটা আমি কিন্তু একটা আমরা কথা অভাব বলি বোধ যে করি। আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে আসলে আপনার সংকট কিংবা চ্যালেঞ্জটা মূল কোথায়। এই জায়গাতে কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা সংকট রয়েছে, যেটা হচ্ছে যে আপনার আমাদের অর্থের যে সংকট, এই সংকটটা আরও বেশি ঘনীভূত হয়েছে। একটু আমি যদি বলি বুঝতে পারবেন, যখন অবিভক্ত ঢাকাকে আপনার বিভক্ত করা হয় উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে, দুটি সিটি কর্পোরেশন ক্রিয়েট করা হলো, তখন আপনার রাজস্ব আয় এবং ব্যয়ের ভিত্তিতে করা হয়নি, সেটা আপনার ম্যাপের ভিত্তিতে করা হয়েছে, যার ফলশ্রুতিতে দেখা গেল যে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মোট আয়ের শতকরা 65% উত্তর সিটি কর্পোরেশন আহরণ করে, 35% দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং খরচের দিকে
ঠিক উল্টো হয়ে গেল। রাইট 65% আমাদের খরচ হয়ে গেল, 35% উত্তর। কেন 65% হলো? আমাদের বেশ কিছু আপনার অবিভক্ত সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আমাদের 3টি হসপিটাল রয়েছে। এই 3টি হসপিটাল আমাদের সাউথ সিটি কর্পোরেশন, আমাদের স্কুল রয়েছে, আমাদের কলেজ রয়েছে, আমাদের ম্যাটারনিটি রয়েছে, আমাদের এস্টাবলিশমেন্টটা বেশ পরিমাণে বড়। এখন আমরা দেখতে পাচ্ছি যে হোল্ডিং ট্যাক্স এবং অন্যান্য রাজস্ব যেটা আমাদের আসে এবং আমাদের যে ফিক্সড অপারেটিং কস্ট, এটা অলমোস্ট আপনার ইকুইভ্যালেন্ট চলে আসছে। আয় এবং আপনার ফিক্সড অপারেটিং কস্ট মানে উন্নয়ন ব্যয়ের জন্য যখন আমি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি তখনই কিন্তু সেটা কিন্তু আপনার ঋণের মধ্যে চলে যাচ্ছে। সেই কারণে আমাদেরকে আপনার অনেকটা প্রকল্প নির্ভর বাজেট দিতে হচ্ছে এবং যে সমস্ত ডেভেলপমেন্টটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিষয়টা বলেছি এবং উনি বলেছেন যে তুমি আপাতত প্রকল্প দিয়ে চালাও, তারপর ধীরে ধীরে এটাকে আপনার সেলফ সাফিশিয়েন্ট করবার জন্য যেটা দরকার সেটা করো। সেই ক্ষেত্রে টেকনোলজিক্যাল সেখানে একটা ইমপ্রুভমেন্ট হাতে এখনো আমি ঝাড়ু একটু দেয়। তথ্য দেই। জি। দুনিয়ার সব জায়গায় যে সিটি কর্পোরেশন, কার রাস্তায় বাসগুলি চলে ঢাকা? সিটি কর্পোরেশন, ওনার রাস্তায় চলে, হ্যাঁ সিটি কর্পোরেশন, রাইট? উনি কি বাস থেকে 1 টাকা পায়? সেটাই বলছি, Exactly. ট্যাক্সের উৎস ওনার এই টাকাটি কোথায় যায়? বিআরটিএ অন্যান্য জায়গায় চলে যায়। সদরঘাটে যে জাহাজ নৌকা জাহাজগুলি আসে, উনি কি একটি কানা পয়সা ওখান থেকে নিতে পারেন? অথচ ওটা ঝাড়ু পরিষ্কার দিতে করার দিতে- দায়িত্বও না। না, ঝাড়ু দিতে হয় দায়িত্ব আপনাকে। সেটাই আমাদের, বলছি। street light and এই ensure যে আমরা করি। এই যে ঘটনাগুলি পৃথিবীর, এই জন্য আমি বারবার বলছিলাম নগর সরকার। আর আপনার আরেকটা প্রশ্নের আমি উত্তর দেই, আমরা এনাকে ক্ষমতায়ন করতে বলছি, এটার কতগুলি পদ্ধতি আছে, যেটা স্লোলি মেয়র দুজনকে আমরা আমব্রেলা হিসাবে এই 54 প্রতিষ্ঠানের উপরে আমব্রেলা, অর্থাৎ এন্ড অফ দ্য ডে সবকিছুর সেটাই বলছি, ওনার কাছ থেকে ধাপে ধাপে ওনাকে যেতে মানে হবে। ওনাকে বলার ক্ষমতাটা দিতে হবে। আমার একটা question অভিজ্ঞতা, করার। আমি কয়দিন আগে একটি কথা বলেছি, একজন পাগলকেও যদি মেয়র বানানো হয়, সে কোনোদিন কোনো অবস্থায় একই রাস্তা 1 বছরে 10 বার কাটতে দেবে না। কিন্তু আচ্ছা, ঢাকা এখানে শহরে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে অর্থের উৎসের কথা আমরা বলছি। অর্থের উৎসের বিষয়ে এই সিটি কর্পোরেশন আইনে যে খাতগুলোর কথা বলা আছে, সব খাত থেকে কিন্তু কর ওনারা আদায় করতে পারেন না। এখন আমি দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে বর্তমানে যেই পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্সগুলো আদায় করা হয় এবং যে ম্যাপ এবং যেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে, এটা যথেষ্ট পুরনো। আমি এই জায়গাটাতে সাজেস্ট করতে চাই, অনেক দিন ধরে বলেছিলাম, দু একটা মিটিংয়ে আমি বলেছিলাম, উত্তরের মেয়রের কাছেও বলেছিলাম, সেটি হচ্ছে যে আপনাদের এই পুরো জায়গাটার একেবারে আপডেটেড ম্যাপ প্রয়োজন, জিআইএস ম্যাপ দরকার। অর্থাৎ এক একটা প্লটে কি পরিমাণ প্রপার্টি আছে, কি পরিমাণ কয়টা তলা আছে, কয়টা ফ্লোর স্পেস আছে, সেই অনুযায়ী তো হোল্ডিং ট্যাক্সটা নির্ধারিত হয়। তো সুতরাং এই জায়গাটা যদি আপডেট আপনি প্রতি বছর না করেন, তাহলে কিন্তু আপনি ট্যাক্স কম পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর ক্ষেত্রে 1% রেজিস্ট্রেশন ফি স্থানীয় সরকার পাবে। এটা পান কিনা আমি জানি না। এটা থেকে আমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে যে সিটি কর্পোরেশনগুলোতে, ঢাকা সিটি কর্পোরেশনগুলোতে নগর পরিকল্পনাবিদের 2-1 জন নগর পরিকল্পনাবিদ আছে, যেটা আমি মনে করি অত্যন্ত অপ্রতুল। কারণ নগরের এই উৎস ব্যবস্থাপনা, নগর সম্পর্কিত যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, একজন নগর পরিকল্পনাবিদ যেভাবে দেখতে পারেন, সেভাবে অন্যান্য প্রফেশন, আমি তাদেরকে কোনোভাবেই খাটো করছি না, কিন্তু একজন নগর পরিকল্পনাবিদ যেভাবে দেখেন, সেটা আমার মনে হয় নগরের জন্য, নগর পিতার জন্য এটা অত্যন্ত সহায়ক। সেই কারণে আমি দাবি করে বলবো যে অন্তত সিটি কর্পোরেশনগুলোকে যথেষ্ট পরিমাণে নগর পরিকল্পনাবিদ, আর্কিটেক্ট সম্পৃক্ত করা, শুধু সম্পৃক্ত না, তাদের অর্গানোগ্রামের ভিতরে নিয়ে আসা। একটুখানি বলি, যেটা হলো যে আমি ম্যাডাম বলছিল যে মানবিক কি যেন একটু বলছিলাম, মানবিক শহর হতে হবে। আমি এখানে কিছু জায়গায় মনে করি যেটা মানবিক শহর, কারণ সবাই এসে ঢাকায় আসে, কোনো কিছু করতে না পারলে ঢাকায় আসে এবং ঢাকা সেটা অ্যাকসেপ্ট করে, রিকশা চালায়, হঠাৎ কিছু করে, কোনো কিছু পারে না, ঢাকায় আসে এবং রোজার আগে আসবে, ঈদের সময় অনেক ভিড় হবে, আবার চলে যাবে, আবার আসবে হচ্ছে কোরবানি ঈদের আগে। এটা হচ্ছে মানবিকতার কারণে আপনারা করছেন, এই জন্য এটা লিখেছে মানবিক শহর। আমি একটা কথা বলি, ট্যাক্সেশনের, এখন উনি বললেন যে সবাইকে দরকার হয়, একটা বাগানে শুধু কাঁঠাল গাছ থাকলে হবে ওটা কাঁঠাল বাগান, কিন্তু একটা পরিপূর্ণ যদি একটা বাগান করতে চাই, অনেক ধরনের গাছ দরকার, ফলের বাগান, হ্যাঁ, এবং ওখানে কাটা কাটা গাছও দরকার, সব হলেই তো একটা হবে। শুধু নগর পরিকল্পনা না, নগররা থাকলে আমাদের মতো জনসাধারণ থাকা দরকার, ফকির থাকবে, দেখবে, তারাও বলবে। এখন কথা হচ্ছে যে আপনি বললেন যে এখানে ট্যাক্স পান না, আমি জানি না,
আপনারা সবাই আছেন, আপনাদের কথা সবসময় টিভিতে দেখি, আপনারা স্টার। শিখে শিখে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি ধানমন্ডিতে থাকি। ধানমন্ডি একটা এরিয়ায় কতগুলো স্কুল হওয়া দরকার, কতগুলো হাসপাতাল হওয়া দরকার, কতগুলো লোক আছে, কতগুলো হোটেল হওয়া দরকার, সেটা কি আছে নাকি অনেক বেশি আছে, এটা খেয়াল করতে হবে। রাস্তা যতখানি ওইখানে অনেকগুলো পিলার বসানো, তারপরে আবার ওইখানে অনেক সময় আপনাদের দু একটা থাকে যে ময়লা ফেলে, যে এখন ঘেরে দিয়েছেন, ওই ময়লা ফেলার ওখানে অনেক সময় থাকে না, তারপরে করে কি ওইখানে আবার একটা রিক্সা ঠিক করার জন্য একটা লোক বসে, তারপরে ভ্যান বসে খিচুড়ি বিক্রি করা হয়, এবং টোটাল রাস্তা বন্ধ। আমি দেশের বাইরে টুকটাক যাওয়ার অভিজ্ঞতা আমার আছে, ইংল্যান্ড ইউরোপ গিয়েছি, ওখানকার রাস্তাগুলো আমাদের রাস্তা থেকে অনেক ছোট ছোট, স্মুথলি যাচ্ছে। আমি এখানে রাস্তার 60% বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং, আমি রাস্তার যে অ্যাঙ্গেল দিয়ে যাব, এই দিকে 10 ফিট এদিকে 10 ফিট ক্লিয়ার রাখা উচিত, কিন্তু আমাদের সব রাস্তার ওই জায়গায় দুনিয়ার জাম, সেই জন্য এখানে যেতে গেলে ঝামেলা হবে। তোমার এই কথা একটা মজার কথা বলি, আমি ট্রাফিক কমিশনার সাহেবের সাথে বসছি, তো উনি হঠাৎ বলছেন যে আমাদের বইয়ে বাচ্চাদেরকে ট্রাফিক আইন শেখানো উচিত। আমি বললাম যে জোরহাত আপনার কাছে, আমার সন্তানকে এই অন্যায় কাজটি করায়েন না। আপনি বইয়ে পড়বে যে সবুজ বাতি জ্বললে পারে গাড়ি থামাতে হবে, আর আপনারা উল্টাটা করাবেন। এই কথা বলতে যে বললেন, আচ্ছা আপনাদের দর্শক ফোন আছে, একটু নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, দর্শক খুব ফোনটা নিয়ে ইন্টারেস্টিং নিই। একটা কথা। আমি অবশ্যই আসবো আপনার কাছে। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ সাদি যাত্রাবাড়ি থেকে বলছি। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমার আসলে একটি হচ্ছে অভিযোগ এবং আরেকটি হচ্ছে প্রশ্ন। তো আমি আমার অভিযোগটা প্রথমে বলি। অভিযোগটা হচ্ছে, আমরা দেখি যে আমাদের যারা সিটি কর্পোরেশনের সেবকরা আছেন, তারা ড্রেনেজ পরিষ্কারের সময় ওই ড্রেনের ময়লাগুলো তুলে রাস্তার পাশে রাখে এবং ওগুলোর সাথে সাথে পরিষ্কার করা হয় না। দেখা যায় এটা একটা ভেহিকেলের জন্য ওয়েট করে যে ওইটা এসে নিয়ে যাবে। তো এই টাইম পিরিয়ডের মধ্যে কি হয়, ওই ময়লাগুলো আবার ড্রেনে পড়ে যায়। হ্যাঁ, যে কারণে ওই ক্লিনিংটা প্রসেসটা পারফেক্ট হয় না। এটা আমার একটা অভিযোগ। আর দ্বিতীয়টি হচ্ছে আমার একটা প্রশ্ন, যে আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের তরুণ সমাজকে প্রতিনিধিত্ব করেন, তো ওনার সিটি সার্ভাইলেন্স প্রসেস নিয়ে কোন ধরনের ওনার পরিকল্পনা আছে কিনা আগামী 3 বছরে? আরেকবার একটু বলবেন? এটা হচ্ছে ওনার কাছে আমার প্রশ্ন। প্রশ্নটা আরেকবার বলবেন। সিটি সার্ভাইলেন্স সিস্টেম, এটা হবে যে আমাদের নাগরিক নিরাপত্তার জন্য আপনার মেইন ইম্পর্টেন্ট দেখতে, ধরেন আপনার ঢাকা দক্ষিণ এরিয়া যে কাভারেজ আছে, ওই কাভারেজটাতে আপনার ডিজিটাল প্রসেসে কাভারেজের কোনো, যেটাকে আমরা বলা হয় আপনার সহজে বলা হয় আইপি সার্ভাইলেন্স সিস্টেমের কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? জি, আমি দুটোর উত্তর দিচ্ছি। একটা হচ্ছে অভিযোগ। আপনার অভিযোগটা ঠিক আছে। যখন আপনার ড্রেনগুলো থেকে আপনার ময়লাগুলো উঠিয়ে রাখা হয়, ওটা উঠিয়ে রাখার কারণ হচ্ছে ওটা ড্রাই করা। ওটা যদি ওই আপনার ভেজা অবস্থাতে উঠানো হয়, তাহলে উঠানো একটা সমস্যা, আর যখন এটাকে ট্রান্সপোর্ট করা হবে সমস্ত রাস্তাটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং ওইটাকে ড্রাই করবার জন্য আপনার ওয়েট করার কারণে অনেক সময় দেখা যায় যে আবার বৃষ্টি হয়ে সেই ময়লাগুলো আবার চলে যাচ্ছে ড্রেনে, কিংবা আপনার চলাচলের সময় আপনার মানুষের হাঁটা চলাচলের পরিবেশটা নষ্ট হচ্ছে, অনেক সময় আপনার ছড়িয়ে ছিটে সেটা চলে যায়। এটা ঠিক। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা বেশ কিছু আধুনিক আপনার যে সমস্ত এই স্লাসগুলো ব্যবস্থাপনা করা হয় বিদেশে, সাকার মেশিন, ইতিমধ্যে আমরা সাকার মেশিন 3টি সাকার মেশিন সংগ্রহ করবার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটা সাকার মেশিন অলমোস্ট আমাদের কাছে চলে আসার পথে আছে, দুটো একটু সময় লাগবে, কিন্তু এটা আরও বেশি পরিমাণে আমাদের প্রয়োজন। এটা আমাদের আগামী 1 বছর অপেক্ষা করতে হবে। এই সাকার মেশিনগুলো চলে আসলে আমরা আধুনিক পদ্ধতিতে এই ব্যবস্থাপনাটুকু করব। দ্বিতীয় হচ্ছে সার্ভিলেন্সের যে বিষয়টি এসছে, আমি 2 বছর মৌলিক সমস্যাগুলো সমাধান করবার জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেভাবে কাজ করেছি। আমাদের এখন পেপার ওয়ার্ক চলছে। 2018 সাল থেকে আমরা স্মার্ট সিটির কিছু কম্পোনেন্ট আমাদের এই শহরে দেওয়া শুরু করব। সেই কম্পোনেন্টের মধ্যে সিসি ক্যামেরা বলতে যে ক্যামেরা বোঝায় যে শুধুমাত্র ছবি দেখা, ব্যাপারটা সেরকম না। ক্যামেরা থাকবে, সেই ক্যামেরাগুলো আপনার সেন্সর দেয়া থাকবে। সেই ক্যামেরাগুলো যদি কোথাও ওয়াটার লগিং হয়, সেই ওয়াটার লগিং ডিটেক্ট করতে পারবে এবং সেখানে সাথে সাথে স্ন্যাপ নিয়ে আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে পাঠাবে। গার্বেজ আপনার ডিটেক্ট করতে পারবে এবং আপনার ফেস ডিটেক্ট করতে পারবে। এরকম
অত্যাধুনিক সেন্সর বেসড ক্যামেরা দিয়ে আমরা এই শহরটাকে আপনার যে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে, শুধু মাত্র নিরাপত্তা নয়, এখানে আমি আগেও বলেছি যে আপনার যদি কোথাও পটহোলস হয় সেটা ডিটেক্ট করতে পারবে, গার্বেজ থাকলে ডিটেক্ট করতে পারবে, যদি ওয়াটার লগিং হয় কোথাও যদি সে ওয়াটার দেখে যে ওয়াটার লগিং হচ্ছে সেটাও সে ডিটেক্ট করে আমাদেরকে পাঠাবে। দ্বিতীয়ত ইমার্জেন্সি বাটন আমাদের ওই একই ক্যামেরার পোলের নিচে আমরা দেব। আমাদের কোনো সিটিজেন যদি কোনো সমস্যায় পড়ে যায়, জাস্ট সে যখন বাটনটা প্রেস করবে আমাদের কন্ট্রোল রুমে, এবং আমরা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে আমরা নিয়ারেস্ট আপনার পুলিশ স্টেশনও দিয়ে দিব যাতে করে তাকে হেল্প করতে পারে। তো এই কম্পোনেন্টগুলো আমরা 2017 নয় 2018 এ দেবার আমাদের পরিকল্পনা রয়েছে। কিন্তু কোন ভাই আমার একটা জিনিস খুব অবাক লেগেছে, যেটা হচ্ছে যে ওয়েটি ময়লাগুলো থাকে যেগুলো বললেন উনি, তাহলে হয় কি যে আমরা সেকালে আছে, তা এখন কি কেউ আমরা প্লেনে যাই উপর দিয়ে যায় না, এখন সব প্লেন তো ট্রেনের মতো না যে উপর দিয়ে তো অনেকে বাথরুম করছে, তাহলে তো সব গায়ে গায়ে পড়ে যেত। তো এইটুক যদি একটা নিচে ট্রে লাগানোর সিস্টেম থাকে গাড়িতে ড্রেনের যে স্লাসগুলো ওগুলো তো আমরা আপনার ম্যানুয়ালি উঠে এটাকে ড্রাই করে তারপর নেওয়া হয়। না আমি বলছি যখন নিয়ে যদি গাড়ি দিয়ে আসে, গাড়ি নিয়ে পর আমি জানি যে ময়লা পড়তে পড়তে যাবে, কিন্তু ওটি যদি নিচে একটা ট্যাঙ্কের সিস্টেম করা হয় যে সাক করে ওইখানে পানিটা পড়বে, নিশ্চয়ই এরকম কিছু আছে মানে না ওই যে স্লাজ মেশিন আসলে পারে না আমাদের সাকার মেশিনগুলো আসলে হলে পারে ওটা হয়ে যাবে। তবে সাকার মেশিনের একটা বড় প্রবলেম হচ্ছে যে এখানে দেখা যায় যে আপনার বেশ কিছু আপনার পলিথিন আপনার বন্ধ হয়ে যায়, সাকার মেশিনই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। ডাবটাপ খেয়েছে ছোলা এগুলো কিন্তু সাকার মেশিনের যে মেশিনটার মধ্যে গিয়ে সেটা বন্ধ করে দেয়। আচ্ছা, এই জায়গায় একটা প্রবলেম আছে। দর্শক প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। বলুন। আসসালামু আলাইকুম, আমি আজমাইন বলছি। জি বলুন। জি আমি দিয়ে যখন আসি, কোন জায়গা দিয়ে? ওই সময় আমি ওই মানে মানিকবাগ ফ্লাইওভারের ইনঅগ্রেশনের সময় আমি দেখছিলাম যে লাইটগুলো এলইডি লাইট যেগুলো ছিল ওগুলো সব অন ছিল। তো রিসেন্টলি অনেক মাস ধরে আমি দেখতেছি যে এই লাইটগুলো অফ। তো আমার এই এলাকার মধ্যে আপনারা যে নতুন এলইডি লাইট ইনস্টল করছেন, তো এগুলোর গ্যারান্টি মানে এগুলো যে অন থাকবে এগুলোর গ্যারান্টি আপনারা কি আপনার দিতে ব্রিজের উপরে যে লাইটগুলো আপনারা অফ দেখেন বন্ধ দেখেন সেটা এলজিইডি ব্রিজের কর্তৃপক্ষ তারা লাগিয়েছে, সেটা আমাদের না। আমাদের হচ্ছে রাস্তার মধ্যে যে এলইডি সেটা। ব্রিজের উপরে যেগুলো আপনারা অফ দেখেন সেটা এলজিইডি কর্তৃপক্ষের যারা এই ব্রিজ তৈরি করেছে ফ্লাইওভারটি তাদের, এটা আমাদের না। ডক্টর বদিউল মজুমদার বোধহয় কিছু বলছেন। বন্ধু ভাই আমি ছোট্ট একটা কথাটা বলে নেই। তো এই যে টার্নিং রেডিয়াস, তো আমি জিজ্ঞেস করলাম কমিশনার সাহেবকে আপনার সার্জেন্টরা কি ট্রাফিক কি বলে গাড়ি চালাতে জানে? বলেন না জানে না। তাই আমি যে সেই লোককে দিয়ে আপনারা গাড়ি ধরান। এখন আমি আপনাকে ইন্টারেস্টিং একটা জিনিস বলবো যেটা আমার জীবনে একটা বিটার এক্সপিরিয়েন্স। 10 নম্বর ধানমন্ডিতে আমার প্রশিক্ষিত অফিস ছিল। আমি একজন বিদেশিকে নিয়ে যাচ্ছি, বাঁদিকে এই 10 নম্বরের বাঁদিকে টার্নিং নিতেই গ্রামীণ ব্যাংকের দিকে ওইখানে দুটা জায়গায় লেখা আছে গাড়ি দাঁড়ানো নিষেধ। ওখানে হলো 3টা মোটরসাইকেল পুলিশের আর বাস সব ওইখানে দাঁড়ানো, এবং 8-10 জন সার্জেন্ট পুলিশ ওখানে থাকে। ওই ভদ্রলোক আমার অফিসে বসে দেখি উসখুস করছে। কিছুক্ষণ পরে আমাকে বলছে যে উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ এ কোশ্চেন? আমি বললাম ইয়েস গো অ্যাহেড। তো বলছে Mubashir, I simply don't understand why you have a parking sign on the turning radius. ও বাংলা তো পড়তে পারে নাই, ওই গাড়ি এবং পুলিশ দেখে বিশ্বাস করেছে যে টার্নিং রেডিয়াসে তোমরা কেন গাড়ি দাঁড় করাতে দাও। এখন আমি সার্জেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে গাড়ি রাখেন কেন? বলে এখানে তো জায়গা বেশি করা হয়েছে আমাদের গাড়ি রাখার জন্য। দিস ইজ দ্য ফ্যাক্ট। কারণ আমার এবং শুধু টার্নিং রেডিয়াসে শুধু তাই নয়, অনেক জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং রিকশা স্ট্যান্ড, বেবি ট্যাক্সি স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, এবং যার ফলে অনেক জায়গায় কিন্তু লোকজনও চলতে পারে। এবং এই কারণেই ঢাকা শহরে সার্জেন্টরা কিন্তু গাড়ির কাগজ দেখে, গাড়ির 4 চাকা আছে না 3 চাকা আছে এটা কিন্তু দেখে না, গাড়ির লাইট আছে কিনা এটা দেখে না, দেখে কাগজ। এইসব বিষয়ে আমি শুনেছি যে এগুলো ওই যে পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। তা আমার মনে হয় আমাদের সিটি কর্পোরেশনের এই দায়িত্ব নেওয়া উচিত এবং দায়িত্ব দেওয়া উচিত যাতে এই রাস্তাগুলো সচল থাকে। আরেকটা হলো যে কথা বলা হচ্ছিল যে এই যে গার্বেজের ব্যাপারে, আমাদের পরিচ্ছন্ন রাখার ব্যাপারে, আমার
অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি, মেয়র মহোদয়রা, আমাদের দুইজন মেয়র কঠোর পরিশ্রম করছেন, অনেকগুলো অবকাঠামো সৃষ্টি করছেন, অনেক কিছু করছেন, কিন্তু তাদের প্রাণ দিয়ে, জান দিয়ে ফেললেও তারা ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবেন না, ঢাকা শহরকে বিন্যস্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নগরবাসী উদ্বুদ্ধ না হয়, নগরবাসী ওই যে সম্পৃক্ত না হয়, তারা যদি তাদের দায়িত্ব পালন না করে। সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যেমন লিগ্যাল ব্যাপার চলে আসে, পানিশমেন্টের ব্যাপার চলে আসে, এখানে যদি পানিশমেন্টটা যেমন ধরেন এই যে ওনারা পরিষ্কার করে গেলেন, সাথে আমি ডাবের খোসাটা ফেললাম, সাথে আমি অন্যান্য কিছু পানিশমেন্ট যদি থাকে তাহলে মানুষ পানিশমেন্ট দিও হবে না, এটা নাগরিক সচেতনতা বোধ, নাগরিক দায়িত্ব গুরুত্বপূর্ণ, নাগরিক দায়িত্ব আসবে যতক্ষণ পর্যন্ত আমার যদি কঠোর প্রয়োগ না থাকে সচেতন। আমরা একটু দেখি পাশের দেশের অনেক চ্যানেল তো আমরা দেখি, ওখানে একটা অ্যাড আমরা প্রায় সময় দেখি যে ভারতের ওখানে ওরা দেখাচ্ছে যে তারা যেহেতু উন্নত হচ্ছে, ওই বাচ্চাকে যেন রাস্তার পাশে টয়লেট করানো না হয়, কোলার খোসাটা যেন এরকম ফেলা না হয়, এইটা যে একটা সুনাগরিকের লক্ষণ নয়, সেইভাবে আমরা যখন মধ্য আয়ের দেশ হতে যাচ্ছি, নিম্ন মধ্য আয়ের দেশ থেকে একটা মধ্য আয়ের দেশের নাগরিক আসলে সব আইনের প্রয়োগ না থাকলে। আমি একটা উদাহরণ দেই। একবার আমি জার্মানিতে আমার এক বন্ধু সহ যাচ্ছিলাম, তা টিউব থেকে উঠেছি, উঠার পরে একটা মেয়ে একটা ক্যান্ডি খেয়ে ওই খোসাটা ফেলছিল রাস্তায়, সেই আমার বন্ধু ওই মেয়েটাকে ধরেছে, হাত ধরেছে, তোমাকে এখনই পুলিশে নিয়ে যাবো। এটাই হলো নাগরিক সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ। আমরা যদি সবাই যদি আমাদের আইনের প্রয়োগ যদি না থাকতো, শুধু পুলিশে নিয়ে যাওয়ার কথা বলতে পারতো না। আইনের প্রয়োগ তো থাকতে হবে, আইনের প্রয়োগ তো ওখানে সব কোনায় কোনায় পুলিশ দাঁড়িয়ে থাকবে না। আমি নাগরিক জনসচেতনতা এবং আইনের প্রয়োগ দুটোই দরকার। আমি জনসচেতনতার ব্যাপারে একটু দ্বিতীয় আমার দৃষ্টিতে আইনের ব্যাপারে যে নগরের, ঢাকা মহানগরের যদি সত্যিকার অর্থে যদি ট্রান্সপারেন্ট ওয়ে যদি অ্যাসেসমেন্ট হয় ঢাকা 2 মহানগরের, আমার মনে হয় ঢাকা মহানগরের তারা সবগুলো সমস্যা সমাধান করে তারা কেন্দ্রীয় সরকারকে আরো অবদান দান দিতে পারবে। তাই আমার মনে হয় ট্রান্সপারেন্ট ওয়েতে ওটা একটা দায়িত্ব, এবং এটা মেয়র মহোদয় করতে পারে, এটা সিটি কর্পোরেশন করতে পারে। এই যে স্বচ্ছতার সাথে এই যে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা। আরেকটা হলো যে কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্ব আছে আমাদের, ওই যে আপনি 59 অনুচ্ছেদে বলা আছে যে আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশের স্থানীয় শাসনের ভার দেওয়া হইবে। স্থানীয় শাসন, ওনাদের স্থানীয় শাসন করার কথা। এবং এই জন্য সম্পদ যে কেন্দ্রীয় সরকারের এখন যেই সম্পদ তারা মনে করে তাদের সম্পদ, আসলে তো তা না, সম্পদ তো জনগণের। এবং যেখানে জনগণের সবচেয়ে বড় কল্যাণে লাগবে, জনগণের সবচেয়ে বেশি উপকারে লাগবে, সেখানেই সম্পদ দেওয়া উচিত। তাই ক্ষমতা, ওনাদের স্বায়ত্ত শাসন দেওয়া দরকার, ওনাদেরকে ক্ষমতা দেওয়া দরকার, একই সাথে আর্থিক বিকেন্দ্রীকরণ, ওই যে রেভিনিউ শেয়ারিং, যে কেন্দ্রীয় সরকারের, এগুলো কেন্দ্রীয় সরকারের পয়সা। রেভিনিউ শেয়ারের বিষয়টা আপনার সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009-এর আপনার 4th অনুচ্ছেদে বলা আছে, এবং এই আইন কিন্তু পাস হয়েছে, প্রণয়নের ব্যাপারে আমি জড়িত ছিলাম। আইন অলরেডি প্রণয়ন হয়েছে, কিন্তু আপনার বিধিমালা তৈরি হয়নি, যার কারণে কিছু হয়নি। সংবিধানটা আমি সংবিধান মেনে চলছি না আমরা। বিধিমালার প্রয়োজন নেই, মানে সেটা যদি বিধিমালার প্রয়োজন না থাকে, সেই আইনের বাস্তবায়ন করতে পারেনি। বাস্তবায়ন হলে আমরা করতে পারি না। আমরা বহুবার আমরা আপনি 40, 41, 42 এই তিনটা অনুচ্ছেদ পড়েন, সেখানে না, এখানে চিন্তা করতে হবে। চিফ জাস্টিস একটি কথা বলেছে, ওনাদের তো ক্ষমতা নাই, ওনার কথা মন্ত্রণালয় শুনে না, এখানে বরখাস্ত করতে পারে, বহু রকম কিছু করতে পারে। একটা বিরতি নিয়ে আসছে, একটা বিরতি নিয়ে আমি একটু আসলে জানতে চাচ্ছি, আমরা তো সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি, এবং উনি কি করেছেন, উনি বলেছেন আসলে আমরা সমাধানের যেগুলো সমস্যাগুলো আসলে সমাধান করা যাচ্ছে না, সমাধানের পথ কি? কারণ আপনি বলছিলেন যে চাইলে আসলে 6 মাসে ঢাকা শহরের যানজট দূর করা সম্ভব। সেই তাহলে 6 মাসটা কেন আমাদের বছরের পর বছর লাগছে? যেটা নিয়ে আলাপ হচ্ছে, আমি বিরতিটা নিয়ে আসি একটু, একটা বিরতি নিয়ে আমি ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনাকে আমি একটা
দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন ঢাকা দক্ষিণের মেয়র এবং আমার সাথে আছেন সুশীল সমাজের অনেক প্রতিনিধিরা আছেন, মোবাশির হোসেন আছেন, জাহিদ হাসান, আমি নামটা ঠিক করে বলেছি, ডক্টর নাজিন আহমেদ আছেন, অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং আছেন বদিউল আলম মজুমদার। আমরা অনেকগুলো সমস্যার কথা বলছি, বারবার সমালোচনা করছি কেন হচ্ছে না, এবং মেয়রের হাত পা বাঁধা বুঝতে পারছি। আপনি নিজেই বলেছেন 6 মাসে আসলে ঢাকার যানজটের সমাধান করা সম্ভব। আসলে কি করলে আমরা একটা সুন্দর ঢাকা শহর দেখতে পারবো? রাস্তাঘাটে ডাস্টবিনে ময়লা আপনারা বলছেন সমাধান করছেন, তারপর আমরা দেখছি ময়লা উপচে পড়ছে। আমরা দেখছি পাবলিক টয়লেটের ব্যাপার, অনেকগুলো টয়লেট করেছেন, তারপর আমরা রাস্তাঘাটে মানুষজনকে এই সিভিক সেন্সের অভাবে রাস্তাঘাটে মানুষজনকে যেখানে সেখানে এগুলো করতে দেখি। শাস্তি প্রয়োগ, আইনের প্রয়োগ না হলে তো আসলে সেটি সম্ভব না। আমি আপনার শেষ কথা দিয়ে শুরু করি। বাংলাদেশের অসংখ্য লোক দেশের বাইরে কাজ করে, যারা ঢাকা শহরে ওদের 2 ঘন্টা 3 ঘন্টা এয়ারপোর্টে থেকে যে ঢাকা শহরও দেখে নেয়। এই মানুষগুলি বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যে আমাকে কেউ দেখাতে পারবে না ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য জেলখানায় গিয়েছে, রাস্তা ক্রস করার সময় জেলখানায় গিয়েছে, যেখানে সেখানে পায়খানা পেশাব করার জন্য জেলখানায় গিয়েছে, বা ময়লা ফেলানোর জন্য গিয়েছে। কেন ওইখানে তারা জেন্টলম্যান, কেন ঢাকা বাংলাদেশে আসলে পরে তারা হারিয়ে যায়? কারণ প্রথম কথাটি হচ্ছে আইনের শাসন। আইনের শাসনের এখানে ভীষণ অভাব। যানজটের ক্ষেত্রেও কি আমি আসতেছি, একটা একটা করে আসি। অবশ্যই সময় খুব কম আছে। আচ্ছা, এই আমরা প্রথমেই দেখতে পাই ক্যান্টনমেন্টের ভিতরে আইন সবাই মানছে, তার 100 গজ পরেই হলো আমার মাননীয় প্রধানমন্ত্রীর গেট। ওইখানেই দেখা যাবে যে লাল বাতি জ্বললে বলতেছে দাঁড়ান, সবুজ বাতি জ্বললে। প্রত্যেকদিন আমি এখানে একটা কথা প্রতিনিয়ত বলি, আমি ট্রাফিক আইন ভঙ্গ করা শিখি মাননীয় প্রধানমন্ত্রীর গেট থেকে প্রতিদিন। এটা জানতে হবে। এটা হলো একটি ঘটনা। এখন আসা যাক ঢাকার যানজট। আমি যেটা বলছি 6 মাসের ভিতরে একটু শৃঙ্খলা অবস্থায় নিয়ে আসা যায়। প্রত্যেককে জানতে হবে প্রাইভেট গাড়ি ঢাকা শহরের সবচেয়ে বড় ক্রাইসিস ক্রিয়েট করেছে। 2টি প্রাইভেট কার ইজ ইকুইভ্যালেন্ট টু একটি ডবল ডেকার বাস। ডিফারেন্সটা কত? 2টি প্রাইভেট কারে আমাদের হিসাব অনুযায়ী, আমাদের হিসাব অনুযায়ী 2টি প্রাইভেট কার যে জায়গা নেয় ডবল ডেকার বাস সেই জায়গা নেয়। 2টি প্রাইভেট কারে আমরা পেয়েছি এভারেজে 3 জন, এভারেজে 3 জন, 10টি সিট থাকলেও কিন্তু একটি ডবল ডেকার বাসে 81 জন। আজকে সুন্দর কমফোর্টেবল আমি ডবল ডেকার বাস সার্ভিস যদি করি, তারা কি করবেন? আপনারা কি করবেন? তারা ছুটির দিন যাবে। কারণ আমি বাস, তাহলে আমার সে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। এক্স্যাক্টলি এই যে এই জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট যেটা এসটিপিতে বলা আছে, জনবান্ধব রাস্তা, ফুটপাথ এবং পাবলিক ট্রান্সপোর্ট। কিন্তু আমি কি করলাম, আমার এসটিপির সব কথা শুনে সব শেষে যে ফ্লাইওভারটি বানানোর কথা সেটি বানিয়ে ফেললাম, যাতে মোবাশির খুব আরামে যাতায়াত করতে পারে। কিন্তু আদতে মোবাশির কিন্তু আরামে যেতে পারে না। পাইপলাইন হলো 1 ইঞ্চি, তার মাঝখানে কেটে আমি 10 ইঞ্চি পাইপলাইন লাগিয়ে বললাম প্রচুর পানি যাবে। আসলে কি পানি প্রচুর যাবে? এটি কেন করা হলো? এই কেন করার প্রশ্ন যদি করা যায়, ঢাকা শহরে ফ্লাইওভার বানানোর জন্য কম্পিটিশন চলছে। এখন আসা যায় একটি কোম্পানি বা 2টি কোম্পানি করে যদি আমি বাস চালু করতে পারি, মালিকানা হলো শেয়ার। এখন একজন প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য প্রায় 3000 বাস মালিক ঝাঁপিয়ে পড়ে একটি প্যাসেঞ্জারকে তোলার জন্য। এই কারণে যানজট। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশের রাজধানীতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বসবাস করে, সেই দেশের বাসের চামড়া নাই, মাংস নাই, হাড্ডি নাই। পৃথিবীর আর কোথাও অনেক অনেক ধন্যবাদ। জাহিদ হাসান, আসলে বলবো কি, বললে তো অনেক কথাই বলতে হয়। যেরকম এমনি কথা মাঝখানে বলছিলাম যে আমাদের নগর পিতা বলা হয়, আমি পজিটিভটা আসছি একটু পরে, আগে একটু নেগেটিভ বলে নেই। সেটা হচ্ছে আমাদের বলা হয় নগর পিতা, আমি থাকি দক্ষিণে, সেটা হচ্ছে আমার পিতা ঘুমায় উত্তরে চাচার বাসায়। এখন আপনি যদি একটা, আমরা ছোট ছোট জনগণ, বাপ থাকছে না আমার কাছে, বাপ থাকছে চাচার বাসায়, তখন আমরা কনফিডেন্স কম পাই। আপনি জানি আপনি আপনার মার কাছে থাকেন, এটা অনেক বড় সৌভাগ্য এবং দায়িত্বের ভিতর পড়ে। কিন্তু এটা হচ্ছে মানসিকভাবে আমরা তো মানুষ হিসেবে এরকম ডেভেলপ করিনি। কিন্তু আপনি যদি আমাদের দক্ষিণের মেয়র দক্ষিণে থাকতেন, আমরা একটু অন্য এমপিদের মতো হয়ে গেলেন। এমপি মহোদয়ের ওই অঞ্চল থেকে পাশ করে থাকে ঢাকা শহরে, ওখানে অকেশনালি যায়, কারো বিয়েতে যায়, কারো এতে যায়, বা কনস্পেসি করতে যায়, বা আবার অন্য কারণে যায়। এখন আপনি তো সেরকম না, আপনাকে যেটুকু জেনেছি, আপনি থাকলে ভালো লাগে, এটা হচ্ছে প্রথম চেষ্টা করব। সেকেন্ডলি হচ্ছে যে আমি চাই যে ওনারা যত আইন দিয়ে অনেক ধারা 39, 46, 48 আমি বুঝতে পারবো না। আমার হচ্ছে কানাঘোড়া সোজাদুর মোটা জিনিস বলি। আমি জনগণের প্রতিনিধিত্ব করছি, অনেক কিছু বলতে পারছি না আমার জনগণের কথা, মনের কথা,
কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমাদেরকেও সুস্থ হতে হবে। এর আগে একদিন আপনার সঙ্গে বসছিলাম, সেটা হচ্ছে যে আমি এটা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের সবসময় আপনারা প্রথমে এসে একটা ইয়েলো কালার এবং একটা গ্রিন কালারের বাস্কেট দিলেন যেন ময়লা ফেলানো হয়। অনেক জায়গায় দেখেছি, ইভেন কি আমি আমার বাসায় ওই মেয়েটাও ছিল, ওখানেও দেখেছি। আমি বললাম এটা এখানে কেন? বলে মামা এইখানেও যেটা লন্ড্রিতে যাবে সেটা এখানে রাখছি। আমি বলছি আমাকে ঠিক হতে হবে, আমার জনগণকে ঠিক হতে হবে। আমার কথা হচ্ছে যে আমরা কি করছি, অনেক সময় এখানে ফেলছে, কলা খেয়ে এখানে ফেলছে। সেখানে আইনের প্রয়োগের ব্যাপারটা চলে আসে। আইনের প্রয়োগ তো অবশ্যই লাগবে এবং পাশাপাশি ধরে দিতে হবে। আপনার কাছে দাবি আমার অনেক, রাস্তাঘাট কোনো কিছু হলে আমি জানি যে বলতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। অনেকের কাছে তো বলাই যেত না, কারণ আপনার বলার আগে 36টা মুসলমান থাকতো, 28টা কন্ট্রাক্টর থাকতো, পলিটিক্যাল লোক থাকতো, পুলিশ থাকতো, আমার ইম্পসিবল। কিন্তু আপনাকে এখন ডিরেক্ট বলতে পারছি, সুস্থ থাকেন, ভালো থাকেন, কিন্তু আমাদের এগুলো আরো সুন্দর করে। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার, খুব সংক্ষেপে। আমি ওই যে একদিন আমার এক বন্ধুর কাছ থেকে একটা গল্প শুনেছি। তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তিনি বাইরে থাকতেন, তার সন্তান বাইরে বড় হয়েছে। তো এই ঢাকা শহরে আসার পরে তো সে যে কোনো কিছু ফেলার জন্য বিন খুঁজছে, এই বিন কই, বিনে ফেলবে। তারপরে কিছুদিন পরে সে আর বিন খোঁজে না, যেখানে সেখানে ফেলে। তো তাকে বলা হলো তুমি এটা খোঁজো না কেন? বল যে পুরো ঢাকা শহরটাই তো একটা বিন। ওকে, তো তার জন্য আমরা দায়ী, আমরা নাগরিকরা দায়ী। আমরা আমাদের অভ্যাস বদলাইতে হবে। এবং এই দিকে আমার মনে আমি কয়টা শেষ করি। আমার মনে হয় ওনারা অবকাঠামো তৈরি করতেছেন, অনেক কিছু করতেছেন গুরুত্বপূর্ণ, কিন্তু জনগণকে সচেতন করা, জনগণকে সংগঠিত করা, জনগণের দায়িত্ব নেওয়া, সেই নেতৃত্ব। ওনাদের ক্ষমতা সীমিত, কিন্তু ওনারা জনগণের নেতা। ওই মিডিয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমি যেমন ওনার কাছে বলছিলাম যে ওনারা যদি পুরস্কৃত করেন প্রতিটি ওয়ার্ডকে, বলেন যারা বেশি সবুজায়ন করছে, যারা গাছপালা দিয়ে ঘিরে দিচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি রাখছে, সেই ওয়ার্ডগুলোকে যদি পুরস্কৃত করেন, মানুষের মধ্যে একটা নাগরিক সচেতনতা, আপনি সিভিক সেন্সের কথা বলছেন, কাউন্সিলর অফ দ্য মান্থ, কাউন্সিলর অফ দ্য ইয়ার, এটা কার্যক্রম পরিচালনা যদি ছড়ানো যায়। মানুষের মধ্যে ওই আপনি যে সিভিক সেন্সের কথা বলছেন, ওই সিভিক সেন্স গড়ে তুলতে হবে। খুবই সংক্ষেপে, একেবারে খুবই সংক্ষেপে দুটো বিষয় আলোকপাত করব। একটি হচ্ছে যে মাননীয় মেয়র মহোদয় তিনি যেন এককভাবেই সবকিছুর দায়িত্ব না নেন। উনি ওনার অনেকগুলো কাউন্সিলর আছেন, তাদের মাধ্যমে এটাকে দায়িত্বগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারেন এবং সিটি কর্পোরেশনের যাবতীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু যেন হয় ওয়ার্ড। এই ওয়ার্ডকে যখনই আপনি অ্যাক্টিভেট করতে পারবেন এবং সচল করতে পারবেন, তখনই দেখবেন আপনার রিয়েল চেঞ্জটা আসবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আরেকটা পয়েন্ট একেবারেই আলোচিত হয়নি, সেটা হচ্ছে গণপরিসর, উন্মুক্ত স্থান এবং খেলার মাঠ। এই কাজ আপনারা সিটি কর্পোরেশন থেকে করছেন, আমি জানি আপনাদের বেশ কিছু কাজ হচ্ছে, কিন্তু একটা বিষয় এখনো রয়ে গেছে। সেটি হচ্ছে যে আমি মনে করি যে আপনাদের ওয়ার্ডের যারা কমিশনার আছেন তাদেরকেও আপনারা দায়িত্ব দেন যে অন্ততপক্ষে আপনি আপনার 5 বছর টেনিয়ারশিপে আপনার ওয়ার্ডে যে কটি পার্ক, খেলার মাঠ, ওপেন স্পেস আছে সেগুলোকে সংরক্ষণ করেন এবং একটি নতুন সৃষ্টি করার চেষ্টা করেন। অনেক ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ, খুবই সংক্ষেপে। আমি অর্থ নিয়ে অ্যানালিসিস করি, আমি বলবো যে সিটি কর্পোরেশনের যে ক্ষমতায়ন বলি, যা কিছু বলি, কাজের ক্ষমতায়ন আসবে তাদের যদি হাতে অর্থ থাকে। এবং সেই ক্ষেত্রে আমি রাষ্ট্রের যে বাজেট, সেই বাজেট থেকে যেহেতু প্রকল্পের মাধ্যমে আসবে, কিন্তু প্রকল্পগুলো যেন একটা 5 বছরের মধ্যে শুধু শর্ট টার্ম প্রকল্প না, দীর্ঘমেয়াদী প্রকল্প, বছর বছর করে এই ধরনের প্রকল্প নিতে হবে। আর আরেকটা যেটা আমি বলতে চাই যে জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণ যে জানা আপনারা যে কাজটা করছেন, সেটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজে লাগে হচ্ছে যে স্থানীয় স্কুলগুলো আছে, সেসব জায়গায় যদি ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর তারা যে বলেন যে মেয়ররা কি করছেন বা সিটি কর্পোরেশন কি করছে, এই বাচ্চাগুলো কিন্তু রিপ্রেজেন্টেটিভ। আপনার এলাকাতেই কিন্তু স্কাউট ভবন, আমাদের অনেক স্কাউটস কিন্তু। অনেক ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ। মেয়র মহোদয়, আপনার শেষ মন্তব্য শুনবো এবং অনেকগুলো আপনাদের হাত পা বাঁধা আছে, অনেক সমস্যা আছে, তারপরে আসলে কতটা কি করতে পারছেন এবং কবে আপনাদের কাজগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান হবে? আমার শেষ বক্তব্য, আজ থেকে প্রায় 2 বছর পূর্বে আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মুখ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। এই শহরের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করবার জন্যে। তার সেই আহ্বানের সাড়া দিয়ে এই শহরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 2015 সালের 6ই মে
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব অর্পণ করেছিলেন। আমি জনগণের কাছে, এই শহরের মানুষের কাছে দোয়া চাই, স্নেহ চাই, ভালোবাসা চাই। প্রধানমন্ত্রী যে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সেই শপথ বাক্য পাঠ করিয়ে আমি আমার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এই শহরের মানুষের জন্য কাজ করে চলেছি। 2 বছরে ঢাকা শহর বদলে যাওয়া শুরু করেছে। পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। এই পরিবর্তন দৃশ্যমান হবে, যত দিন যাবে তত দৃশ্যমান হবে। আমি অবশ্যই আপনাদেরকে একটি বাসযোগ্য শহর ইনশাল্লাহ আমার মেয়াদের মধ্যে আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। তার মানে 3 বছরের আমার উপর মধ্যে আমরা- আস্থা রাখুন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে দোয়া করবেন। তার মানে 3 বছরের মধ্যে আমরা একটা সুন্দর ঢাকা শহর দেখতে পাবো। অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই। সম্পদ হিসাব দেওয়া হবে, আমরা আয়োজন আপনি যেদিন চাবেন সেদিন দেব। আচ্ছা, আপনি প্রতি বছর দেন আপনার সম্পদের হিসাব। আমি যদি না, না, আপডেটটা দেন। অবশ্যই দেব। না না, আপডেটটা দিয়ে তারপর সবটা বললে ভালো হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। মেয়র মহোদয়, আপনার প্রতি আন্তরিক শুভকামনা এবং অভিনন্দন। এবং আমরা বিশ্বাস করি যে ঢাকা শহর আপনাদের সদিচ্ছার অভাব নেই, সেটি আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি আপনারা শৃঙ্খলিত, আপনাদের অর্থের সমস্যা আছে, আপনাদের ক্ষমতার সমস্যা আছে, ক্ষমতা যেহেতু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তারপরে আমরা চাই, যেহেতু আপনাদের কাছে আমরা দায়িত্ব দিয়েছি এবং দায়িত্বের আপনারা সদ্ব্যবহার করবেন, আমাদের কাছে একটা বসবাসযোগ্য ঢাকা শহর তুলে ধরবেন, সেটি আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সকল সংকট আপনাকে অনেক ধন্যবাদ। পেরিয়ে আমরা সম্ভাবনার পথে যাব We shall ইনশাআল্লাহ। overcome, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি। গণতন্ত্র সবাইকে অনেক ধন্যবাদ।